আনমিউট করে একটু কথা বলি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আমার কথা শোনা যাচ্ছে কি না? দ্রুত আনমিউট করে কথা বলতে হবে। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে শোনা শুরুতেই যাচ্ছে। আমি একটু লাইভে চলে যাচ্ছি। লাইভে যাওয়ার পরে তারপরে তোমাদের সাথে একবারে কথা বলবো। ক্লিয়ার? লাইভে গিয়েছি আমরা। আচ্ছা স্যার, ওকে, ঠিক আছে। তাহলে একটু বলো। শোনো, লাইভে অলরেডি চলে গিয়েছি, সো আর কোনো কথা নেই। আমি একটু তোমাদেরকে ব্রিফ করি বিষয়টা। সেটা হলো, আমরা জানো অ্যাকচুয়ালি দুইটা কোর্স আমরা রান করে থাকি। একটা হলো ব্যাংক জব রেগুলার কোর্স, আর একটা হলো ব্যাংক জব প্রিমিয়াম রিটেন কোর্স বা রিটেন ব্যাচ। এই দুইটা ব্যাচ আমাদের আছে। ব্যাংক জব রেগুলার কোর্সে আমরা যে কাজটা করি, প্রিলি রিটেন ভাইবা আমরা তিনটা একত্রে শেষ করে থাকি। তবে তোমরা সকলেই জানো বাংলাদেশের ব্যাংক সহ বেশিরভাগ জবের ক্ষেত্রে যে মেরিট লিস্টটা বা ফাইনালি যারা জব পেয়ে থাকে তাদের যে মেরিট লিস্টটা করা হয়, সেই মেরিট লিস্টটা করা হয় রিটেনের উপরে। এই জন্য রিটেন প্রস্তুতিটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। সো তোমাদের রেগুলার বেসে তো আমরা রিটেন ক্লাস নিয়ে থাকি, ওখানেও ফোকাস রাইটিং, ট্রান্সলেশন, কম্প্রিহেনশন, প্রিসিজ রাইটিং, সামারি রাইটিং, বিজনেস লেটার, আর্গুমেন্টেটিভ রাইটিং সব কিছুই শেখানো হয়। কিন্তু ওখানে আমরা কি করি, যেমন ধরো ট্রান্সলেশনের উপর 3টা ক্লাস নিই, কম্প্রিহেনশনের উপরে 2টা ক্লাস নিই, ঠিক একইভাবে এখানেও কিন্তু আমরা সেম টপিকগুলো পড়াবো। কিন্তু যেহেতু রিটেন শুধুমাত্র রিটেনের উপরে বেস করেই এই ব্যাচটাকে ডেকোরেট করা হয়েছে, এই জন্য আমরা রিটেনে এটাকে বেশি গুরুত্ব আরোপ করে থাকি। মনে রাখবা, প্রিলির প্রিপারেশনের আমরা যদি বলি, এটা একটা এন্ডিং বা একটা সীমা আছে, কিন্তু রিটেনের প্রস্তুতির কোনো রকম কোনো সীমা নাই। ক্লিয়ার বিষয়টা? এই জন্যই রিটেন প্রস্তুতিটাকে ব্যাপক একটা মানে একটা খুব ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য, যাতে আমি একটা রিটেন দিলেও যেন সেই চাকরিটা আমি এনশিওর করতে পারি, সেই জন্য আমরা কি করে থাকি, আমরা প্রিমিয়াম রিটেন ব্যাচটা অফার করে থাকি। ওকে, এই প্রিমিয়াম রিটেন ব্যাচে আজকে একটা ফ্রি ক্লাস দিয়েছি তোমাদেরকে। ফ্রি মানে একেবারে খুব সস্তা ভেবো না, কারণ ফ্রি জিনিসটা আমাদের কানে খুব বাড়ি খায়, আমার কানে আর কি খুব বাড়ি খায়। এটা দিয়েছি তোমাদেরকে একটা শপিং ক্লাস। কেমন? অ্যাকচুয়ালি আমরা প্রিমিয়াম রিটেন ব্যাচে কি দেখাবো, কিভাবে পড়াবো, এইগুলা একটু ধারণা দেওয়ার জন্য, এবং একটা পার্ট আজকে তোমাদেরকে লিখে দেখাবো। যেমন ট্রান্সলেশনটা নিয়েছি, ট্রান্সলেশনটা আমরা কিভাবে করাই, কোন কোন বিষয়গুলো উপস্থাপন করব, এগুলো ধারণা দেওয়ার জন্য আজকে আমি আমার এই ক্লাসটা আমি আর কি অ্যারেঞ্জ করেছি। সো আমি তোমাদেরকে বলবো, যারা একেবারে নতুন তাদের জন্য কিন্তু এই ব্যাচ না। ক্লাস দেখতে পারো, কিন্তু এই ব্যাচে তোমরা কিন্তু ভর্তি হতে পারবে না। এই ব্যাচে ভর্তি হইতে গেলে আমাদের রেগুলার ব্যাচের মিনিমাম 40% ক্লাস তোমার শেষ হইতে হবে, তারাই তোমরা এই ব্যাচে ভর্তি হইতে পারবে। আর যারা আমার ফেসবুক লাইভে আসো বা যারা আমাদের সাথে সম্পৃক্ত না, শুধু প্রিমিয়াম রিটেন ব্যাচে যুক্ত হইতে চাচ্ছ, তাদেরকে বলবো, যদি তোমাদের প্রিলি সম্পর্কে ভালো ধারণা না থাকে, তাহলে কিন্তু রিটেন ব্যাচ দরকার নেই। কারণ রিটেন ব্যাচটা একটু আমরা মানে একটু ডিফারেন্ট ওয়েতে আমরা ডেকোরেট করেছি। সো তোমরা যারা দেখা যাচ্ছে যে একটা দুইটা রিটেন দিচ্ছ বা প্রিলিতে টিকতেছো, তাদের জন্য এই ব্যাচটা খুবই খুবই আমি বলবো গুরুত্বপূর্ণ একটা ব্যাচ। আর যারা মোটামুটি এখনো রিটেন দেওনি, কিন্তু তোমরা কনফিডেন্ট যে স্যার মোটামুটি প্রিলি একটা জায়গায় এসেছে, তাদের জন্যই কিন্তু এই ব্যাচটা। যারা একেবারেই নতুন ব্যাংকের প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য কিন্তু এই ব্যাচে তোমরা যুক্ত হবে না। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সো আসো আজকে আমরা ব্যাংক জব প্রিমিয়াম রিটেন কোর্সের 1 নাম্বার যে লেকচার শিটটা ছিল, সেই লেকচার শিটের একটা অংশ। যেহেতু আমরা প্রিমিয়াম রিটেন ব্যাচ প্রতি 2টা ব্যাচ পর পর আপডেট করি, মনে রেখো কিন্তু প্রতি 2টা ব্যাচ পর পর আমরা প্রিমিয়াম রিটেন ব্যাচটা আপডেট করি। এখন আমরা যে ক্লাসটা করাবো, এটা হলো আমাদের লাস্ট যে প্রিমিয়াম রিটেন ব্যাচটা গিয়েছে, সেই রিটেন ব্যাচের 1 নাম্বার ক্লাস। তোমাদের থেকে কিন্তু আবার ভিন্ন মানে ক্লাস মানে শিট তৈরি হবে। ওকে, এই জন্য কিন্তু প্রিমিয়াম রিটেন ব্যাচে আমরা প্রিন্টেড শিট দিই না, আমরা পিডিএফ দিয়ে থাকি। সো আমি যদি বলি, আজকের ক্লাসে আমি যে পার্টটা তোমাদেরকে একটু দেখাবো, সেটা হলো আমরা প্রথমত ট্রান্সলেশনই করব। ট্রান্সলেশনের মনে রাখবা, দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট ট্রান্সলেশন করতে গেলে, খুবই 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 গুরুত্বপূর্ণ। যেমন যারা আমার রেগুলার বেসে করেছো, ট্রান্সলেশনের জন্য জানো আমরা কোনো গ্রামার যে তোমাদের শিখতে হবে, খুব বেশি গ্রামারের দখল থাকতে হবে, নট দ্যাট। আমরা মূলত 4টা জিনিস, মূলত প্রধানত 2টা জিনিস আমরা আমাদের স্টুডেন্টদেরকে গুরুত্বের সাথে দেখিয়ে থাকি। একটা হলো টেন্স, দ্যাট মিনস যেটাকে অ্যাক্টিভ সেন্টেন্স বলি, আর একটা হলো প্যাসিভ বা ভয়েস। হ্যাঁ, সো এই 2টা পার্ট তোমাদেরকে খুব ভালোভাবে আয়ত্ত আনতে হবে। এই 2টা পার্ট যদি ভালোভাবে আনতে পারো, বিশ্বাস করো, তুমি ট্রান্সলেশন বলো, কম্প্রিহেনশন বলো, ফোকাস রাইটিং বলো, আর্গুমেন্টেটিভ রাইটিং বলো, সবগুলো বিষয় কিন্তু তুমি ভালো করতে পারবে। স্যার সিনিয়র অফিসার 23 সাল ভিত্তিক লিখিত কি 2 বা 3 ম্যাথ দিয়ে সম্ভব? ওকে, জিকে 5টি। ভাই শোনো, তোমার ম্যাথ যদি 3টে হয় আর জিকে যদি 7টা বা 8টা হয়, তাহলে তুমি খুব সেফ জোনে আসো। কিন্তু জিকে 5টা এর একটু কম হয়ে যায়। 15টা জিকের মধ্যে 5টা জিকে, তার মানে 30-এর মধ্যে তুমি মাত্র 10 পাইছো। এটা কিন্তু খুব কম, খুব কম। ওকে, সেটা একটু মাথায় রাখবা তোমরা। সো জিকেটা যদি তোমার 7-8 হতো আর রিটেন ম্যাথ যদি 3টা হতো, কাফি। আমরা রিটেন ম্যাথ 3টা হইলেই মোটামুটি হয়ে যায়। হ্যাঁ,
সেটা একটু মাথায় রাখবে। ওকে আসাদুজ্জামান, তো তোমার কিন্তু ডাউট রয়ে গেছে ভাইয়া, জিকেটা যদি আরো 2-3টা বেশি হতো তুমি সেফ জোনে থাকতা। ওকে মাই ডিয়ার, সো আসো আমরা তাহলে আজকে কি করব, আমরা ট্রান্সলেশনের এই পার্টটা একটু দেখবো, যেটা প্রিমিয়াম রিটেন ব্যাচ, আমাদের ব্যাংক জব প্রিমিয়াম রিটেন ব্যাচ এটা শুরু হয়েছে। এই ব্যাচের জন্য আজকের ক্লাসটা আমরা অফার করেছি। সো স্যার আজকে একটা কথা বলতে চাই। অবশ্যই বোন বলো। স্যার আমি তো এই যে মানে রিটেন ব্যাচ 5-এ ছিলাম, কিন্তু এইটাতে কবে কি ভর্তি হয়েছে, কত টাকায় কি, এটা তো কিছুই জানি না। আপু তুমি তো কিভাবে ভর্তি হবে, প্রিমিয়াম কিভাবে ভর্তি আমাদের এখন হবে? কি আমাদের 6 নাই, ব্যাচটা কত? এটা স্যার আমরা তো 2000 টাকা না না আজকে না, ব্যাচ নাম্বার কত? 6। 6 শোনো আপু, প্রিমিয়াম রিটেন ব্যাচ 5-এ যেহেতু ছিল, তাহলে তো 6 ব্যাচে তোমার ভর্তি হওয়ার দরকার নেই বোন। তুমি তো 5-এ দেখেছো, সো ওইভাবেই তুমি প্র্যাকটিস হ্যাঁ। করবা। ক্লিয়ার আপু? সো প্রিমিয়াম রিটেন ব্যাচ 6 এটা। সো 6-এ তো আমার ওইভাবে নতুন করে আবার প্রতি ব্যাচ আসবে, প্রতি ব্যাচে তুমি ভর্তি হবা, তাহলে তুমি 5-এ কি শিখেছো? 5-এ কি আমি সার্ভিস দিতে পারি নাই? কথা বলতে হবে। না স্যার, ব্যাপারটা সেরকম না, আমি ভাবছিলাম রেগুলার ক্লাসটা করে যাবো এই জন্য আর ও কি। রেগুলার ক্লাস করার জন্য। আচ্ছা আপু, তুমি হ্যাঁ। যদি প্রিমিয়াম 5 ব্যাচে ছিল, অনেস্টলি বলবা, আমার কি হ্যাঁ। 5 রিটেন প্রিমিয়াম রিটেন যে 5 ব্যাচটা করেছো, এখানে যে 2টা ফ্রি অ্যান্ড রাইটিং ক্লাস ছিল, এটা কি তুমি করেছো? স্যার আমি সবগুলোই ক্লাস করছি। আচ্ছা কেমন লেগেছে বোন, অনেস্টলি একটা রিভিউ বলবা। খুব ভালো। আচ্ছা মাই প্লেজার। আমি এজন্য তো আবার ক্লাসগুলো করার জন্য এই 6-এ আচ্ছা ভর্তি আচ্ছা আচ্ছা, হতে মাই প্লেজার, চাচ্ছি। থ্যাংক ইউ আপু। অ্যাকচুয়ালি প্রিমিয়াম রিটেন ব্যাচ এটা আমার স্বপ্নের ব্যাচ, হ্যাঁ। এটা আমি প্রচন্ড শ্রম দিই রিটেন ব্যাচটাতে, কারণ রিটেনটাই সব মূলত। ওকে, তো এই জন্য এই ব্যাচটা আমাদের বেশ বেশ ভালো লাগলো, তুমি আবার যুক্ত হতে চেয়েছো। আচ্ছা তোমাকে ফুল পেমেন্ট করতে হবে না, ভেরি নেগলিজিবল একটা অ্যামাউন্ট দিবা তুমি, সেটা তুমি বাপ্পি ভাইকে কল দিও। ক্লাসের পরে আমি বাপ্পি ভাইকে বলে দিব, তুমি যেহেতু 5 ব্যাচে ছিলা, তুমি 6 ব্যাচে ক্লাস করতে চাচ্ছ, ভেরি নেগলিজিবল একটা অ্যামাউন্ট দিয়ে তোমাকে ভর্তি করাই দিব। আর নতুনদের জন্য যে ব্যাচটা করা হয়েছে সেটা হলো তোমাদের 2000 টাকা ফি। আর আমাদের যে স্টুডেন্ট আছে, আমাদের স্টুডেন্টদের জন্য 1700, যারা একেবারে নতুন স্টুডেন্ট তাদের জন্য 2000, আর যারা আমাদের এর আগে কোনো না কোনো কোর্স করেছো তাদের জন্য 1700। আর কোনো কথা নেই, ক্লাস শুরু করবো। হ্যাঁ স্যার বললা, কি বলো? তাড়াতাড়ি বলতে হবে। একজন যে স্যার বললা, ওদেরকে আনমিউট করে দাও, ওরা কথা বলুক, সমস্যা নেই। আচ্ছা স্যার 28 ব্যাচের ক্লাস কি শুরু হয়েছে? ইয়েস ইয়েস ইয়েস, 28 ব্যাচের ক্লাস নিয়ে তোমরা জাস্ট ঋষির সাথে কথা বললেই পেয়ে যাবে। আচ্ছা আর কোনো কথা নেই, আসো তাইলে আমরা আজকে যে ট্রান্সলেশনের ক্লাস সেই টপিকগুলো একটু শিখি। আজকে আমি তোমাদেরকে 3টা টপিক সম্পর্কে ধারণা দিব। অ্যাকচুয়ালি 2টা টপিক মাস্ট দরকার আমাদের ইংলিশে লেখার জন্য, তার মধ্যে আমি আরও একটা টপিক যুক্ত করেছি, যেটা ট্রান্সলেশন বা তোমার সেন্টেন্সটাকে বড় করার জন্য এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। ওকে, সো যদি আমি একটু বলি, প্রথমত যে টপিকটা শেখাবো সেটা অ্যাক্টিভ সেন্টেন্স। তোমরা মনে রাখবা, অ্যাক্টিভ সেন্টেন্স মানেই কিন্তু টেন্সের ফর্মুলা। আমরা অ্যাক্টিভ সেন্টেন্স মানে টেন্সের যে ফর্মুলাটা পড়ছি না, 12টা টেন্স, ওই টেন্সের ফর্মুলাটাকেই আমরা অ্যাক্টিভ সেন্টেন্স বলি। আর দ্বিতীয় যে জিনিসটা শিখবো সেটা হলো প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ মানে কি? ভয়েসের ফর্মুলা। ওই যে ভয়েসের যে স্ট্রাকচারগুলো তোমাদেরকে দেখিয়েছি সেটা, যদি আজকেও দেখাবো, ভয় নেই। আরেকটা হলো ইউজ অফ রিলেটিভ প্রোনাউন। তোমার সেন্টেন্সে দেখবো অনেক বড় বড় সেন্টেন্স লিখতে হয় আমাদের এসেতে, লিখলে ভালো, লিখতেই হবে, নট দ্যাট, তবে এই রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করলে সেন্টেন্সটা একটু বড় হয়। আর রিলেটিভ প্রোনাউন নিয়ে প্রচুর পরিমাণে ট্রান্সলেশন আসে, এই জন্য আমরা এই টপিকটাও আজকে শিখবো। সো আমি মূলত জোর দিব অ্যাক্টিভ সেন্টেন্স অ্যান্ড প্যাসিভ সেন্টেন্স, এই দুইটাতে মূল জোর দিব বেশি। ওকে, সো আসেন তাইলে আমরা আমাদের ট্রান্সলেশন প্র্যাকটিসে চলে যাই। আমরা প্রথমে যে সেন্টেন্সটা যে সেন্টেন্সের প্রতি জোর দিচ্ছি সেটা হলো অ্যাক্টিভ সেন্টেন্সেস। অ্যাক্টিভ সেন্টেন্স মানে কিন্তু ইউজ অফ টেন্স, টেন্সের ব্যবহারটা আমরা শিখব। শোনো, আমরা সকলেই জানি টেন্স মূলত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার প্রত্যেকটা টেন্স 4 ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে পাস্টও ভাগ করা যায়, এভাবে ফিউচারও ভাগ করা যায়। তার মোট 12টা টেন্স। তবে আমাদের সেন্টেন্সের মোর দ্যান 98% সেন্টেন্স যেটা আমরা বলি বা লিখে থাকি, এটা কিন্তু 6টা টেন্সের উপরে বেস করে। কয়টা টেন্স? 6টা টেন্স। এই 6টা টেন্সকে আমরা বেশি গুরুত্ব দিয়ে তোমাদেরকে শিখাই, এবং আজকে আমি এই 6টা টেন্স নিয়েই তোমার সাথে কথা বলবো। যেমন দেখো, তুমি গত 1 মাসে কয়বার বলছো গত 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, গত 3 দিন ধরে আমি এই কাজ করতেছি? আমরা বলি না তা না, গত 2 বছর ধরে আমি জবের প্রস্তুতি নিচ্ছি, বলি মাঝে মাঝে, কিন্তু আমরা কিন্তু এই সকল সেন্টেন্সগুলো খুব কম ইউজ করি। আমরা কি কখন ইউজ করি আগামী 3 মাস যাবত আমি প্রশ্নটি, আগামী 3 মাস যাবত আমি এই কাজটি করতে থাকবো? নো, আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এমন ইউজ করি না। মূলত আমরা 6টা টেন্স বেশি ব্যবহার করে থাকি। এই 6টা টেন্স সম্পর্কে আমাদেরকে ধারণা নিতে হবে। সেই 6টা টেন্স কি আমি যদি একটু বলি তোমাদেরকে, প্রথমত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, আরেকটা হলো ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট, এই 6টা টেন্সের ব্যবহার তুমি যদি জানো,
এই 6টা টেন্সের অ্যাক্টিভ মানে টেন্সের ফর্মুলা, এই 6টা টেন্স প্যাসিভ মানে ভয়েসের ফর্মুলা। এই ফর্মুলা এবং স্ট্রাকচার ডেফিনেশন যদি তোমার জানা থাকে, তুমি যে কোনো ইংলিশের সেন্টেন্স লেখার ক্ষেত্রে তুমি অন্যদের থেকে অনেক বেশি আগিয়ে থাকবে। এই জন্য এই 6টা টেন্স আমরা একটু বেশি গুরুত্বের সাথে শিখি। তাহলে আবারও বলি, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট। ক্লিয়ার বিষয়টা? এবার আসো প্রত্যেকটা টেন্স সম্পর্কে আমি আলাদা ধারণা নিব। আচ্ছা, আমরা প্রিলিমিনারি থেকে রিটেন অফ দি কোর্স ফি কত করে শুরু হবে? একদম শুরু থেকে প্রস্তুতি নিতে হবে, নতুন তো সেজন্য। আচ্ছা, আমরা প্রিলিমিনারি থেকে রিটেন অফ দি কোর্স পর্যন্ত কবে বুঝি নাই আমি। আচ্ছা, আসলে এইটা ক্লাস হচ্ছে কোন ব্যাচের? অ্যাকচুয়ালি আশরাফুল, এটা একটা ফ্রি ক্লাস ট্রান্সলেশনের উপরে। ক্লিয়ার? গত 3 দিন ধরে সূর্য ওঠে না। ইমতিয়াজ, ভেরি গুড ভাই। আচ্ছা, আজকে উঠেছে তোমার জেলা আমি জানি না, আজকে আমাদের ঢাকাতে উঠেছে। আচ্ছা, এখন আসো যেটা বলতে গিয়েছিলাম। প্রথমত তোমাদেরকে যেটা শেখাবো অ্যাক্টিভ সেন্টেন্স। আমি তোমাদেরকে প্রথম যেটা বলতে চাই সেটা হলো অ্যাক্টিভ আর প্যাসিভ, এই দুইটা জিনিসটা কি সেইটা যদি একটু তোমাদেরকে শেখাই। অ্যাকচুয়ালি আমাদের দেশে যখনই অ্যাক্টিভ আর প্যাসিভের কথা বলা হয় তখনই আমরা বুঝি আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। সাধারণত আমরা ছোট থেকেই কিন্তু এইভাবে শিখে এসেছি। আই ইট রাইস মানে কি? আমি ভাত খাই। আর রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়, আমরা এটা বলে থাকি। আচ্ছা, একটু জীবনে একটু চিন্তা করো তো, আমরা বাঙালি, আমরা সেই জন্ম থেকে এই পর্যন্ত কয়বার বলছি ভাত আমার দ্বারা খাওয়া হয়? আমরা কিন্তু একবারও এই সেন্টেন্স বলিনি, আমি অন্তত বলিনি আমার জীবনে ভাত আমার দ্বারা খাওয়া হয়। তাহলে ইংরেজরা তো আমাদের থেকে স্মার্ট, তারা কি কখনো বলবে ভাত আমার দ্বারা খাওয়া হয়? এই জন্য অ্যাকচুয়ালি আমাদের ছোট থেকেই না একটু রং ভাবে আমাদেরকে শেখানো হয়েছে। অ্যাক্টিভ আর প্যাসিভের মূল যে বিষয়টা সেটা হলো তোমাদের সেন্সটাকে ক্রিয়েট করা। একটা বাক্য শুনে তোমার সেন্স বলে দেবে এটা অ্যাক্টিভ, ওই বাক্যটা শুনেই বলে দেবে এটা প্যাসিভ। এই সেন্স ক্রিয়েট করার জন্যই কিন্তু আমরা অ্যাক্টিভ আর প্যাসিভ সেই ছোট থেকে শেখানো হয়েছে, কিন্তু আমাদের সেন্সটাই এখনো ক্রিয়েট হয়নি। ওকে, সেই জন্য আমি আজকে প্রথমত অ্যাক্টিভ এবং প্যাসিভের ডেফিনেশনটা আমি তোমাদেরকে বলতেছি, প্লিজ একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। অ্যাক্টিভ মানে কি মনে রাখবা, কাজটা যে সম্পাদন করতেছে সে যদি বাক্যে বিদ্যমান থাকে, সে যদি বাক্যে অ্যাক্টিভলি বিদ্যমান থাকে তাহলে সেটাকে আমরা অ্যাক্টিভ বলবো। আর কাজটা যে শেষ করতেছে সে যদি বাক্যে অ্যাক্টিভলি বিদ্যমান না থাকে তাহলে বাক্যটা প্যাসিভ। ডেফিনেশনটার মধ্যে একটু ধোঁয়াশা আছে, আমি উদাহরণ দিই তাহলে তোমাদের জন্য বোঝা সহজ হবে। যেমন আমি বললাম 10 জন শ্রমিক মিরপুরের রাস্তা মেরামত করছে, ভালো করে বোঝার চেষ্টা করবা। আমি বলেছি কি 10 জন শ্রমিক মিরপুরের রাস্তা মেরামত করছে। এই মিরপুরের রাস্তা কে মেরামত করছে? 10 জন শ্রমিক। তার মানে কি, যে মেরামত করছে সে কিন্তু এখানে বিদ্যমান, তাহলে এই বাক্যটা অ্যাক্টিভ হবে। 10 জন শ্রমিক মিরপুরের রাস্তা মেরামত করছে, কে করছে? 10 জন শ্রমিক। এই বাক্যটাকে আমরা প্যাসিভ করব কিভাবে? জাস্ট কাজটা যে করতেছে তাকে সরাই দাও, কাজটা কে করতেছে? 10 জন শ্রমিক, 10 জন শ্রমিককে উঠাই দাও, তখন কি হবে? মিরপুরের রাস্তা মেরামত করা হচ্ছে। জাস্ট আগে কি ছিল? 10 জন শ্রমিক মিরপুরের রাস্তা মেরামত করছে, আমি 10 জন শ্রমিককে সরিয়ে দিলাম, তখন কি হবে? মিরপুরের রাস্তা মেরামত করা হচ্ছে। এটা প্যাসিভ। কেন? মিরপুরের রাস্তা মেরামত করা হচ্ছে, এই রাস্তা কি নিজেই নিজেকে মেরামত করবে? অবশ্যই না, কোন একজন লোক করবে, প্রতিষ্ঠান করবে, সে এখানে নাই, এই জন্য এই বাক্যটা কি হবে? প্যাসিভ। তাহলে মিরপুর 10-এর রাস্তা 10 জন শ্রমিক মিরপুরের রাস্তা মেরামত করছে, বাক্যটা অ্যাক্টিভ। কেন? কে করছে? 10 জন শ্রমিক। এই বাক্যটা প্যাসিভ হবে কি করে? জাস্ট 10 জন শ্রমিককে আমি উঠিয়ে দিব, মিরপুরের রাস্তা মেরামত করা হচ্ছে। অথবা ওই 10 জন শ্রমিককে মানে আমরা নিষ্ক্রিয় করে দিব, কিভাবে? রাস্তা মেরামত করা হচ্ছে 10 জন শ্রমিকের দ্বারা। তাহলে প্যাসিভটা দুই ভাবে করতে পারি। তাহলে দেখেন না, পৃথিবীর সকল অ্যাক্টিভ বাক্যকে কিন্তু প্যাসিভ করা যায়। জাস্ট কাজটা যে করতেছে তাকে উঠাই দেবেন অথবা তাকে নিষ্ক্রিয় করে দেবেন। যেমন আমি যদি বলি করিম একটি মার্কার ক্রয় করেছে, বা আমি বললাম আমি একটি মার্কার ক্রয় করেছি, ভাই বাক্যটা অ্যাক্টিভ। কে মার্কার ক্রয় করেছে? আমি ক্রয় করেছি, আমি এখানে আসি, তাহলে এই বাক্যটা অ্যাক্টিভ হবে। এই বাক্যটাই প্যাসিভ করব কিভাবে? জাস্ট আমাকে তুলে দাও, একটি মার্কার ক্রয় করা হয়েছে, একটি মার্কার ক্রয় করা হয়েছে, অথবা একটি মার্কার ক্রয় করা হয়েছে আমার দ্বারা। আমি ক্লিয়ার করতে পারছি কিনা সেইটা বুঝাইলেই হয়ে যায়। যেমন আমি যদি বলি, সিম্পলি বললাম যে আমি বললাম করিম টার্নিং পয়েন্টে লেকচার শিট শেষ করেছে। তোমরা কেউ একজন আনমিউট করে বলো বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ? করিম টার্নিং পয়েন্টের লেকচার শিট শেষ করেছে, বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ স্যার। কে শেষ করেছে? করিম শেষ করেছে। কে শেষ করেছে? করিম শেষ করেছে। নাইস। আচ্ছা, এই বাক্যটাকেই প্যাসিভ বলবো কিভাবে বলো তো? এই বাক্যটাকে শেষ করা হয়েছে, জাস্ট করিমকে তুলে দিব, জাস্ট করিমকে তুলে দিব। আপু আগে করিমের দ্বারা বইলো না, জাস্ট করিমটাকে তুলে দাও, কি হবে? আমি বলেছিলাম করিম টার্নিং পয়েন্টে শেষ করা হয়েছে,
আমি জাস্ট বলবো টার্নিং পয়েন্টের লেকচার শিট শেষ করা হয়েছে, কে করেছে আমি তাকে তুলে দিয়েছি, তাহলে এই বাক্যটা প্যাসিভ। অথবা করিমকে কি করবো, প্যাসিভ মানে নিষ্ক্রিয় করে দিব। টার্নিং পয়েন্টের লেকচার শিট শেষ করা হয়েছে কার দ্বারা? করিমের দ্বারা। এই করিমের দ্বারা। অ্যাক্টিভ আর প্যাসিভের সেন্সটা ক্লিয়ার করতে পারলেই মনে করবা তোমার ট্রান্সলেশনের মানে অনেক স্ট্রং একটা জায়গায় তুমি চলে যাবা। তাহলে আজ থেকে তোমাদের কাজ কি? কাজটা হলো যখনই তুমি হাঁটবে চলবে ফিরবে একটা বাক্য অ্যাক্টিভ বানাবে, ওই বাক্যটাকে তুমি প্যাসিভ বানাবে। বিলিভ করো ভাই, এই অ্যাক্টিভ আর প্যাসিভটা যে কি গুরুত্বপূর্ণ ইংলিশ রাইটিং এর ক্ষেত্রে তুমি কল্পনা করতে পারবে না। সেই বিষয়গুলো তোমাদেরকে একটু মাথায় নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি। সেইভাবে আমরা অ্যাক্টিভ আর প্যাসিভ আমরা তৈরি করার চেষ্টা করব। ক্লিয়ার বিষয়টা? এটা যত তাড়াতাড়ি করতে পারবে তত তাড়াতাড়ি তোমার জন্য ভালো হবে। হ্যাঁ, যেন আমি বললাম সিম্পলি একটা কথা বললাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস কর্মশালাটি উদ্বোধন করেছিল। ডক্টর মোহাম্মদ ইউনুস কর্মশালাটি উদ্বোধন করেছিল। বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ করেছিল ডক্টর মোহাম্মদ ইউনুস। এখন বলো এই বাক্যটাকে প্যাসিভ বলো, এই বাক্যটাকে প্যাসিভ করব কিভাবে? কর্মশালাটি উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধন করা হয়েছিল। প্যাসিভ কে করেছিল সেখানে নাই। অথবা কর্মশালাটি ডক্টর মোহাম্মদ উদ্বোধন করা হয়েছিল ডক্টর ইউনূস মোহাম্মদ উদ্বোধন করা হয়েছিল। এই বিষয়টা তোমাদেরকে বুঝতে হবে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাই যদি হয়ে থাকে আমরা অ্যাক্টিভ সাবজেক্ট থেকে যা সাবজেক্ট থাকলো সাবজেক্টে নিষ্ক্রিয় হয়ে যায়। ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বারা উদ্বোধন করা হয়েছিল। ক্লিয়ার বিষয়টা? ওকে মাই ডিয়ার, এখন আসো তাইলে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ মূল বিষয়টা জানলাম। এইবার আমরা যে বিষয়টা জানবো, আমরা যে 6টা টেন্সের কথা বললাম ওই 6টা টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ সম্পর্কে ধারণা নিব। আমি প্রথমে অ্যাক্টিভ সম্পর্কে ধারণা নিচ্ছি। প্রথমত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মনে থাকে জানো? প্রথমত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনেশনটা কি? সিম্পল কথা, বর্তমান সময়ে করা যাওয়া খাওয়া চলা ফেরা সাধারণ যে কাজকর্ম এটাকেই প্রেজেন্ট ইনডিফিনিট বলবো। বর্তমান সময়ের সাধারণ যে কাজকর্ম হয়, সাধারণ যে ক্রিয়া সম্পাদন হয়ে থাকে, করা যাওয়া খাওয়া চলা ফেরা সবগুলাকে কি বলি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, যেমন আমি কাজটি করি, করিম যায়, সে খায়, সে খেলে, এগুলো সব কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি? মানে প্রেজেন্ট ইনডিফিনিটে যদি কোনো টেন্সে যদি কোনো অ্যাক্টিভ সেন্টেন্স থাকে, ওই অ্যাক্টিভ সেন্টেন্সটা আমরা কোন স্ট্রাকচারের উপরে বেস করে তৈরি করি? সিম্পল স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের বেস ফর্ম মানে ভার্বের ওয়ান হবে। সাবজেক্ট বসবে, ভার্বের ওয়ান হবে। আর সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার হি সি ইট হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। এই আর কিচ্ছু না। ওকে ফাইন, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা জানলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার জানলাম, তারপরে অ্যাক্টিভ প্যাসিভ সম্পর্কে ধারণা নিয়েছি। এইবার আসো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স, অ্যাক্টিভ সেন্টেন্স আমরা লিখব। ওকে, তাহলে আসো। এই সবাই মিউট করতে হবে, তা না হলে কিন্তু জনম ভরে একদম আমরা মিউট করে দিব তোমাদের। সবাই মিউট করো। ওকে, এবং শোনো, একটা খন্দকার পুষ্প একটু মাথায় রেখো, আমাদের অনলাইনের কিছু এটিকেট আছে, অনলাইনে কিছু ডেকোরাম আছে, এটা তোমাদের জানা উচিত। ওকে, তুমি এইটুকু যদি পাগল না হও, মানে এই পাগলে তো চাকরি হওয়া উচিত না, তোমার মিউট আনমিউট করা আছে, তুমি সুন্দর মতো গল্প করতেছো, এই সেন্স যাদের নেই তারা যদি ব্যাংকার হয় এদেশের লালবাতি জ্বলবে। সে একটু মাথায় রেখো। ওকে, আসো তাইলে আমরা 1 নাম্বার কোশ্চেনটা সলভ করব। 1 নাম্বার কোশ্চেন কি বলতেছে? ওকে, অফিসে গিয়েও গল্প করবে। অফিসে গিয়েও গল্প করবে, সেবা পাবে না। আর অনেকে ভিডিও অন করে রাখে স্যার। ওকে, আর কোনো কথা নেই, আমরা এখন কোশ্চেন সলভে চলে যাব, একদম সাইলেন্ট হয়ে যাব। ওকে মাই ডিয়ার, আসো তাইলে। আচ্ছা আচ্ছা, অসাধারণ। ওকে, দীপু এসি। ওকে, অ্যাক্টিভ সেন্টেন্স একটু মিউট করা দরকার ছিল, ঠিক আছে সমস্যা নেই। এখন ওরা আবার একটু মিউট করেন, মিউট করার পরে ওরা আনমিউট করে যাতে কথা বলে পরে। এখন মিউট করে দেন সবাইকে। ওকে, এখন আসেন তাহলে আমরা 1 নাম্বার সেন্টেন্সটা করি। একটু ভালো করে বুঝবা ভাই, এই সেন্টেন্সগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো যদি তুমি বুঝে শুনে করতে পারো, দেখবা তোমার আজকের ক্লাসটা শেষে ট্রান্সলেশন সম্পর্কে বা ইংলিশে যে রাইটিং সম্পর্কে একটা ভালো তোমার রিয়ালাইজেশন লাগবে বা একটা গুড ফিলিংস কাজ করবে। ওকে মাই ডিয়ার, আসো 1 নাম্বারটা কি বলতেছে? প্রশাসনে সঠিক জবাবদিহিতার অভাবে অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে না। ওকে, আসেন ভালো করে বুঝবো। প্রশাসনে সঠিক জবাবদিহিতার অভাবে অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে না। আগে বলেন বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ? দ্রুত আনমিউট করে কথা বলেন। অ্যাক্টিভ। অ্যাক্টিভ। আচ্ছা, কেন অ্যাক্টিভ? শিমু আপু, কেন অ্যাক্টিভ বাক্যটা? প্যাসিভ স্যার। প্যাসিভ কেন? প্যাসিভ স্যার এখানে তো
কোনো মানে ব্যক্তির নাম উল্লেখ ওকে করিনি, এখানে তো ওয়েট ওয়েট প্রশাসনের আগে সঠিক। একটু ভার্ব বলো তুমি, এই বাক্যটার মধ্যে ভার্ব কোথায়? প্রশাসনের সঠিক জবাবদিহিতার অভাবে অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে না। ভার্ব কোনটা একটু বলো তো? পালন পালন করে করতে না, পারে না। এটা আমার ভার্ব। এবার আসো ভার্বকে দেখো, এই কাজটা কে করতেছে? কে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না? অধিকাংশ সরকারি সরকারি কর্মচারী। প্রতিষ্ঠানের কর্মচারীগণ। তার মানে যে দায়িত্বটা পালন করে না সেখানে আছে, এই জন্য এই বাক্যটা অ্যাক্টিভ। আমি বোঝাইতে পারছি কিনা? আচ্ছা, তাহলে এই জি কারণে স্যার। এই বাক্যটা অ্যাক্টিভ। কে দায়িত্ব পালন করে না? অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ এই দায়িত্ব পালন করে না। ক্লিয়ার বিষয়টা? এই কারণে অ্যাক্টিভ, কারণ কি কাজটা যে শেষ করবে সেখানে আছে। তাহলে আমরা পেয়ে গেলাম বাক্যটা অ্যাক্টিভ। এখন একটু বলি ভাই, আমরা যখন আমরা যখন ট্রান্সলেশন করি তোমাদেরকে একটু বলি, আমরা 4টা জিনিস সার্চ করব, ভালো করে বুঝবে। আমরা যখন ট্রান্সলেশন করব আমরা 4টা জিনিস সার্চ করব। আমার একটু ক্লাসটা করো, দেখো এইভাবে আমি যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি সেগুলো একটু মানে শোনো, দেখবা যে তুমি সবগুলো ট্রান্সলেশন করতে পারতেছো। তাহলে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশনের ক্ষেত্রে 4টা জিনিস আইডেন্টিফাই করতে হবে। প্রথমেই আইডেন্টিফাই করতে হবে ভার্ব, ভার্বটা কোন জায়গায় আছে কোন একটা সেন্টেন্সে। দ্বিতীয় যে জিনিসটা আইডেন্টিফাই করতে হবে সেটা হলো টেন্স, বাক্যটা কোন টেন্সে আছে। তৃতীয় যে জিনিসটা আইডেন্টিফাই করতে হবে সেটা হলো ভয়েস, বাক্যটা অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে। আর চতুর্থ যে জিনিসটা আইডেন্টিফাই করব সেটা হলো সাবজেক্ট। এই 4টা জিনিস তুমি যদি আইডেন্টিফাই করতে পারো, যে কোনো সেন্টেন্স আমি তোমাকে এনশিওর করতেছি তুমি লিখতে পারবে। তাহলে প্রথমে আইডেন্টিফাই করবে ভার্ব, ভার্বের পরে দেখবে কোন টেন্সে আছে, তারপরে দেখবে বাক্যটা অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে, তারপরে সাবজেক্ট খুঁজবে, আর কিচ্ছু লাগবে না। এখন আসো, তাহলে আমরা এই সেন্টেন্সটা ওই নিয়মে ফলো করব। প্রশাসনের সঠিক জবাবদিহিতার অভাবে অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে না। ভার্ব কোনটা? পালন করতে পারে না। ওকে, পাইলাম আমি ভার্ব। এবার আসো টেন্স, কোন টেন্সে আছে কেউ একটু বলো না? অধিকাংশ সরকারি Present প্রতিষ্ঠানের indefinite. কর্মচারীগণ তাদের দায়িত্ব পালন করে না, যায় না, খাই না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স Indefinite. পাইলাম আমি, ভার্ব পাইলাম, টেন্স পাইলাম। এবার ভয়েস, ভাই বাক্যটা অ্যাক্টিভে আছে Active. নাকি প্যাসিভে আছে? অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভে আছে, কারণ কি অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের লোকজন কর্মচারীগণ যে পালন করে না তার কথা বলা আছে, অ্যাক্টিভ। এবার সাবজেক্ট, সাবজেক্ট কোনটা? অধিকাংশ সরকারি Subject প্রতিষ্ঠানের হচ্ছে- কর্মচারীগণ। ব্যাস, তাহলে আমি দেখেন 4টেই পেয়ে গিয়েছি। এবার দেখেন কত সহজে ট্রান্সলেশন করব। যে প্রথমে ভার্ব আইডেন্টিফাই করব, তারপরে টেন্স আইডেন্টিফাই করব, তারপরে ভয়েস, তারপরে সাবজেক্ট। এইবার আমি স্ট্রাকচার অনুযায়ী লিখব। তাহলে কি হলো? এটা অ্যাক্টিভে আছে, তাই না? তাহলে অ্যাক্টিভে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি বলছিলাম জানো? অ্যাক্টিভের ক্ষেত্রে Subject plus verb plus V1, Subject সাবজেক্ট plus প্লাস verb. V1। V1 আমরা প্রথমে সাবজেক্ট এবং V1টা খুঁজবো, সাবজেক্ট প্লাস V1। ওকে, এবার আসেন আমরা শুরু করব সাবজেক্ট প্লাস V1। হ্যাঁ, এখন একটা জিনিস মনে রাখবেন, একটা সেন্টেন্সের 2টা অংশ থাকে, একটা হলো মূল অংশ আর একটা হলো এক্সটেনশন, যেটা বাক্যের অতিরিক্ত অংশ। এই বাক্যটার মধ্যে মূল অংশ কোনটা? মূল অংশ এটা, অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। আর এক্সটেনশন কোনটা? এই যে প্রশাসনের সঠিক প্রশাসনের সঠিক জবাবদিহিতার জবাবদিহিতার অভাবে। অভাবে। এই এক্সটেনশন বা অতিরিক্ত অংশটা সেন্টেন্সের শুরুতেও হইতে পারে, শেষেও হইতে পারে, আপনার উইশ, যেখানে খুশি সেখানে বসাইতে পারেন। যেহেতু সেন্টেন্সের শুরুতে আছে আমি সেন্টেন্সের শুরুতেই লিখতেছি। এবার একটু বলেন, প্রশাসনে সঠিক জবাবদিহিতার অভাবে কি দিয়ে শুরু করা যেতে পারে? আপনাদের মাথায় কি আসতে চাচ্ছে এটা? প্রশাসনে সঠিক জবাবদিহিতার অভাবে, এই ডিউ টু দিয়ে বলা যায় না? কথা বলে না কেন? প্রশাসনে Due to the lack of. ডিউ টু দ্য ল্যাক অফ। নাইস। তাহলে দেখেন, প্রশাসনের সঠিক জবাবদিহিতার অভাবে কিভাবে বলতে পারি? ডিউ টু দ্য ল্যাক অফ, প্রশাসনের সঠিক জবাবদিহিতা। সঠিক জবাবদিহিতা ইংলিশ কি? প্রপার অ্যাকাউন্টেবিলিটি। এই জবাবদিহিতা ইংলিশ কি? প্রপার অ্যাকাউন্টেবিলিটি। কোন Accountability. জায়গায়? প্রশাসনে, ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে আসেন আমরা এক্সটেনশনটা লিখতেছি, মূল অংশে আসিনি। তাহলে অভাবের কারণে আমি ডিউ টু দিয়ে শুরু করতে চাচ্ছি। ডিউ টু দ্য সঠিক জবাবদিহিতা, ডিউ টু দ্য সঠিক মানে প্রপার জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি কমা ডিউ, ও না এখনো শেষ হয়নি তাই না? ওকে, ডিউ টু দ্য প্রপার অ্যাকাউন্টেবিলিটি। কার প্রপার অ্যাকাউন্টেবিলিটি? প্রশাসন এ ল্যাক হবে না। থাকলে ডিউ টু দ্য ও ল্যাক কথাটি দেয়নি Lack of. না? Due to the Okay, lack of. আসেন অভাব যেহেতু আছে আমরা একটু দেখি আরেকবার একটু ভালো করে দেখবেন। ডিউ টু দা অভাব, ল্যাক, ডিউ টু দা ল্যাক অফ, অভাবের কারণে। কিসের অভাবে? সঠিক জবাবদিহিতা। সঠিক জবাবদিহিতা ইংলিশ কি? প্রপার For accountability. Proper accountability.
অ্যাকাউন্টেবিলিটি ডিউ টু দ্য ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি। কোন জায়গার প্রপার অ্যাকাউন্টেবিলিটি? প্রশাসন। Administration. ভাই কোনো ওয়ার্ডের সাথে এ থাকলে ইন দিয়ে শুরু করবেন, কোনো নাউনের সাথে যদি এ থাকে তাহলে ইন দিয়ে শুরু করবেন, তাহলে ইন প্রশাসন। তাহলে কি বলবো ভাই? In In the the- administration. ইন দ্য Administration. অ্যাডমিনিস্ট্রেশন। Administration. ভাই একটু দেখেন না তাইলে, প্রশাসনে সঠিক জবাবদিহিতার অভাবে কি বলবো? ডিউ টু দ্য ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন। আমার যেহেতু এটা এক্সটেনশন শুরুতে লিখলে একটা কমা দিতে হয় এক্সটেনশন শেষ করার পরে। আমি শেষ করলাম, এইবার কিন্তু আমার মূল সেন্টেন্সটা কোনটা? স্যার অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। এবার মূল অংশ লেখার ক্ষেত্রে টেন্সের ফর্মুলা, যেহেতু অ্যাক্টিভ টেন্সের ফর্মুলা কি? সাবজেক্ট প্লাস V1। সাবজেক্ট কোনটা? অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ। তাহলে অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ কি বলবো ভাই? কর্মচারীগণ, দা এমপ্লয়িজ। কোন জায়গায়? অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের। Government. ইন মোস্ট অফ দা, অধিকাংশ ইংলিশ কি? মোস্ট অফ দা না? তাহলে জি, স্যার। কর্মচারীগণ এমপ্লয়িজ, অধিকাংশ সরকারি প্রতিষ্ঠান। ইন মোস্ট অফ দা গভর্নমেন্ট, কথা বলে না কেন? Institution. ভেরি গুড। তাহলে সাবজেক্ট লিখবো প্রথমে অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ। তাহলে প্রথমে কর্মচারীগণ, এমপ্লয়িজ। কোন জায়গার? অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে। In মোস্ট অফ of দা গভর্নমেন্ট, কথা বলে না কেন? কি হবে? ইনস্টিটিউশন। Institution. ইনস্টিটিউশনস। Sons. ওকে, তাহলে এমপ্লয়িজ ইন মোস্ট অফ দ্য গভর্নমেন্ট ইনস্টিটিউশনস। সাবজেক্ট লিখলাম, এরপরে ভার্ব কোনটা? পালন করে না। করে না। এই করে না হইলে কি? Cannot. ডু নট Do not perform. ডু নট বা ডাজ নট। Cannot. এমপ্লয়িজ প্লুরাল, এই জন্য ডু নট হবে। জি, ডু স্যার। নট সম্পাদন, পালন করা ইংলিশ কি? পারফর্ম। From. ডু Do নট not perform their পারফর্ম করে না। কি পারফর্ম duty. করে না? কি পারফর্ম Duty. করে না? তাদের Their duties. দায়িত্ব, তো তাদের দায়িত্ব ইংলিশ their duty. Their duty. Duties. রেসপন্সিবিলিটিস। তাহলে ডু নট Their পারফর্ম duties দেয়ার properly. রেসপন্সিবিলিটিস। Litis properly. সঠিকভাবে ইংলিশ কি? Correctly বা প্রপারলি properly. বা কারেক্টলি বা Properly. অ্যাকিউরেটলি। শেষ। দেখেন না ভাই, সেন্টেন্সটা কি হলো ভালো করে বুঝবেন। প্রশাসনের সঠিক জবাবদিহিতার অভাবে, ডিউ টু দ্য ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন। এবার অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ তাদের দায়িত্ব পালন করে না। মূল অংশ এখানে সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান। কেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ। সাবজেক্ট কোনটা? অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ। কি বলবো? এমপ্লয়িজ ইন মোস্ট অফ দ্য গভর্নমেন্ট ইনস্টিটিউশন। এমপ্লয়িজ কর্মচারীগণ কোন জায়গার? অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের। তাহলে এমপ্লয়িজ ইন মোস্ট অফ দ্য গভর্নমেন্ট ইনস্টিটিউশনস। পালন করে না, ভার্ব ডু নট পারফর্ম। কি পালন করে না? তাদের দায়িত্ব, দেয়ার রেসপন্সিবিলিটিস। কিভাবে পালন করে না? সঠিকভাবে, প্রপারলি। আমি বুঝাইতে পেরেছি কি পারি না? এই কথা বলতে হবে। জি, স্যার। তাহলে জি, আপনারা স্যার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ আমি কি ক্লিয়ার করতে পেরেছি? এখন শোনেন ভাই, আমি তো ছোট একটা সেন্টেন্স দিয়ে বুঝাইতে পারতাম, কিন্তু আমাদের সমস্যা এই ছোট ছোট সেন্টেন্স, সহজ সহজ জিনিস দিয়ে শুরু করার কারণে আমাদের সমস্যা। এই জন্যই তো বললাম রিটেন বেসটা একটু ডিফারেন্ট ভাবে এটাকে সাজানো হয়েছে। সো এই বড় বড় সেন্টেন্স করে আমরা শিখবো ইনশাল্লাহ। ক্লিয়ার বিষয়টা? ওকে, সো হয়ে গেল এটা। তাহলে আমি মুছে ফেলতেছি। এবার আসেন তাহলে। হ্যাঁ, একটা মেয়ে কোশ্চেন করতে চেয়েছিল। কি কোশ্চেন দ্রুত বলবো এবার? স্যার বলেছিল। এই যে এখানে আমরা লিখলাম না ডিউ টু দি ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি, স্যার এখানে এটার পরিবর্তে আমি যদি ইন অ্যাবসেন্স অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি নাইস, লিখি কোনো তাহলে কি ওটা সমস্যা নেই আপু। কোনো ইন অ্যাবসেন্স অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি হইতে পারে। এটা আবার লাস্টে লিখলেও কোনো সমস্যা নেই। ক্লিয়ার? ওকে, আর কোনো জি, স্যার। কথা নেই। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখে ফেললাম। এবার আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটাকে আমরা কি বলি ভাই? কন্টিনিউয়াস মানেই চলমান। প্রেজেন্ট কন্টিনিউয়াস বর্তমানে চলমান। পাস্ট কন্টিনিউয়াস অতীতে চলমান। ফিউচার কন্টিনিউয়াস ভবিষ্যতে চলমান। তার মানে কি ভাই? বর্তমান সময়ে কোনো কাজ চলছে বা চলমান আছে, এটা যদি বুঝাই তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। বর্তমান সময়ে কোনো কাজ চলছে বা চলমান আছে। যেমন দেখো না, আমি ক্লাস নিচ্ছি, কাজটা কি চলমান আছে না? তোমরা ক্লাস করতেছো, কাজটা চলমান। আম্মা টিভি দেখতেছে, চলমান। আম্মা রান্না করতেছে, চলমান। বাবা ঘুমাচ্ছে, চলমান। করিম ফুটবল খেলছে। মানে কোনো কাজ চলমান হইলেই সেটা কি হবে? প্রেজেন্ট। বর্তমানে চলমান হইলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস।
তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ডেফিনেশনটা কি শিখলাম? বর্তমান সময়ে কোনো কাজ চলছে বা চলমান আছে যদি বুঝাই, ওই সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করব। এবার আপনারা বলেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার কি? অ্যাক্টিভের স্ট্রাকচার প্রথমে কি হবে? সাবজেক্ট প্লাস Subject তারপরে plus কি হবে? এম ইজ আর am, is is, plus are, প্লাস ভার্বের ভার্ব সাথে প্লাস কি হয়? আইএনজি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার। কিসের স্ট্রাকচার? অ্যাক্টিভের স্ট্রাকচার। ওকে, আচ্ছা আমরা শিখে ফেললাম। এইবার আসেন তাহলে আমরা ট্রান্সলেশনটা করব। তবে আপনাদের মনে আছে কিনা ট্রান্সলেশন করার ক্ষেত্রে আমি 4টা জিনিস আপনাদেরকে আইডেন্টিফাই করতে বলেছিলাম, ওই সিকোয়েন্স অনুযায়ী যাবেন। বলেন প্রথমে কি আইডেন্টিফাই করতে বলছিলাম? টেন্স এই প্রথমে Verb. ভার্ব, ভার্ব দুই নাম্বার কি আইডেন্টিফাই করতে তারপরে বলছি? টেন্স টেন্স, তিন নাম্বার কি? তারপর ভয়েস, voice, আর চার নাম্বার কি? subject, সাবজেক্ট। Subject. এইভাবেই আপনারা আইডেন্টিফাই করবেন, তাহলে আপনার জিনিস সহজ হবে। তাহলে আসেন আমরা এখন ট্রান্সলেশন করি। ওকে, সো আগে আমরা আসবো 2 নাম্বার সেন্টেন্স কি বলতেছে। আমরা ক্লাস করি। আমরা ক্লাস করি, হ্যাঁ এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট জেনারেল কথা। আর আমরা ক্লাস করতেছি বা করছি তখন কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, একটু মিউট করো। ওকে ভাই ডিয়ার, এখন চলে আসে আমরা 2 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সেটা আমরা একটু দেখবো। 2 নাম্বার কোশ্চেন, দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। আগে বলেন ভার্ব কোনটা? দ্রুত বলতে হবে। ভার্ব রাখছে, কোনটা? রাখছে। রাখছে। এটা আমার ভার্ব পাইলাম, রাখছে। আচ্ছা ভাই ভার্ব পাইলাম, এরপরে টেন্স। আচ্ছা কোন টেন্সে করব? দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর present রাখছে। indefinite, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস continuous sir, নারীরা continuous, তাদের শোনো, দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতা স্বাক্ষর রাখছে। মানে কি? যদি বলতাম স্বাক্ষর রাখে তখন প্রেজেন্ট ইনডিফিনিট। স্বাক্ষর রাখছে তার মানে কি? রাখা শেষ না চলমান আছে? চলমান বুঝাচ্ছে। এই জন্য কন্টিনিউয়াস টেন্সে করব, কারণ কি রাখছে, খাচ্ছে, যাচ্ছে, গাইছে, করছে, নাচছে, সব কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, চলমান বুঝাচ্ছে। ওকে, সো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট আমি প্রথমে ভার্ব পাইলাম রাখছে, এরপরে টেন্স পাইলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার দেখো বাক্যটা অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে, তোমরা একটু বলো তো। বাক্যটা Active আছে। অ্যাক্টিভে। কেন অ্যাক্টিভে? কেন নারী অ্যাক্টিভে? কে কাজ নারীরা করছে নারীরা না, দক্ষতা দেখা স্বাক্ষর নারীরা তো রাখছে। মেন সাবজেক্ট কে নিজেই স্বাক্ষর কাজ করতেছে। রাখছে? কে স্বাক্ষর রাখছে? নারীরা নারীরা। স্বাক্ষর রাখছে। সো যে কাজটা করতেছে সেইখানে বিদ্যমান। তাহলে প্রথমে ভার্ব পাইলাম রাখছে, এরপরে আমরা টেন্স পাইলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, এরপরে ভয়েস অ্যাক্টিভে না প্যাসিভে? অবশ্যই অ্যাক্টিভে করব। Active-এ। এইবার সাবজেক্ট খুঁজবো, কে স্বাক্ষর Subject রাখছে? নারীরা। subject নারীরা, সাবজেক্ট ক্লিয়ার। তাহলে প্রেজেন্ট জি, স্যার। কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার কি? সাবজেক্ট এম ইজ আর ভার্বের সাথে আইএনজি। ওকে, তাহলে এখন আসো প্রথমে সাবজেক্ট লিখবো। সাবজেক্ট কোনটা? নারীরা। কি লিখবো বলো না? নারীরা Women. ইংলিশ কি? Women. উইমেন। woman, এরপরে women, এম ইজ আর কি লিখবো? women, আর। আর এরপরে ভার্বের সাথে are, আইএনজি, রাখা। are, উইমেন আর কিপিং, উইমেন আর Keeping. পুটিং, যে কোনো একটা Keeping. লিখবো। ও আরেকটা কথা, আমরা কিন্তু ভাব অনুবাদ লিখবো, ওয়ার্ড বাই ওয়ার্ড, একেবারে ওই জিনিসটাই লাগবে, নট দ্যাট, মনে থাকে জানো। তাহলে উইমেন আর কিপিং, নারীরা রাখছে। কি রাখছে? নারীরা রাখছে যোগ্যতা ও দক্ষতা স্বাক্ষর, তাদের যোগ্যতা ও দক্ষতা স্বাক্ষর। এখন স্বাক্ষর মানে সিগনেচার এরকম কোনো কিছু? আরে না, না, স্যার। নারীরা Significance. যোগ্যতা ও দক্ষতার একটা সিম্বল রাখছে, সাইন রাখতেছে, বা শুধু যোগ্যতা ও দক্ষতা রাখছে। তাহলে উইমেন আর কিপিং, তাদের কি ভাই? দে আর They are। are। যোগ্যতা এবং দক্ষতা ইংলিশ স্কিল, আর যোগ্যতা ইংলিশ কি বলতে পারি? Mark of কম্পিটেন্স, মার্ক ক্যাপাবিলিটিস। ওকে, ক্যাপাবিলিটিস। এরপরে capability, কি? women are keeping their ওকে, লেখো উইমেন আর কিপিং। এই কথা নেই, মিউট করো। আরে পাগল, তাড়াতাড়ি মিউট করতে হবে। ওকে শোনো, তাহলে উইমেন আর কিপিং দিয়ার, মহিলারা রাখতেছে তাদের কি রাখতেছে? দিয়ার স্কিলস এন্ড কম্পিটেন্স। মহিলারা রাখতেছে কি রাখতেছে? তাদের দক্ষতা ও দক্ষতা আর যোগ্যতা। যোগ্যতার স্বাক্ষর রাখতেছে। এবার কোন জায়গায় রাখতেছে? কোন জায়গায়? দেশের দেখেন না? উন্নয়নে। দেশের Everything. উন্নয়নের প্রতিটি প্রতিটি ক্ষেত্রে। এ থাকলে কি দিয়ে শুরু করব? In, sir. মানে every প্রতিটি spheres of every countries sector Every field of, of এই, development. একসাথে কথা না, প্রতিটি ক্ষেত্রে, in every Spheres, sector of, sir, every
স্যার আপনার কথা তো শোনা যাচ্ছে না। ইন এভরি সেক্টর প্রতিটি সেক্টরে রাখতেছে। কিসের প্রতিটি সেক্টর? দেশের উন্নয়নের। ইন এভরি সেক্টর of অফ the দা development of the of country's the development, country, of the country's the development, country's of the অথবা of the development. development of the country, both are correct. of the কি স্যার বলেছি? ইট হবে না of the country's development, apostrophe s, country's development অথবা of the development of the country। এই যে দেখো না, একটু পানি দিও। উইমেন আর কিপিং, মহিলারা স্যার রাখতেছে। ইন কি রাখ এভরি স্পেয়ার্স দিলে কেমন হতো? আপু কোনো শোনো আপু, ভালোর শেষ নেই, বিশ্বাস করো, ভালোর কোনো শেষ নেই। রাজের কাছে পরিমণি ভালো না, আমার কাছে পরিমণি ভালো। আবার দেখো ইয়ের কাছে, দীপিকার হাজবেন্ডের কাছে দীপিকা ভালো না, ক্যাটরিনা অভিষেকের কাছে ঐশ্বরিয়া ভালো না, কিন্তু আমার কাছে এটা পরি, হুর পরি। সেই জন্য ভালোর কোনো শেষ নেই বোন। ভালো তো আপেক্ষিক জিনিস, কিন্তু মূল যে একটা স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডটা তোমার মধ্যে থাকতে হবে বোন, ঠিক আছে? So তুমি বলেছো আরো ভালো, অন্যের কাছে হয়তো এটা ভালো না। ওকে বোন, বুঝাইতে পারছি কিনা? সেক্ষেত্রে নাম্বারের কি কোনো হেরফের হতে না, পারে? সেই ক্ষেত্রে নাম্বারের কোনো হেরফের হবে না, কোনো রকম কোনো হেরফের হবে না। ক্লিয়ার বিষয়টা? স্যার লিখতে গেলে তো লেক্সিক্যাল রিসোর্স মাথায়, এটা এটা হ্যাবিটের ব্যাপার, একদিনে কারোরই আসে না। পরীক্ষার হলে আমরা ভালো স্যার ভয়ানক অবস্থা লেখা দেখলে মনে হবে ক্লাস 9 নো। এটা জাস্ট শোনো, আমাদের দুইটা কারণ একটা আছে। একটা আমরা পড়ি কম, তোমরা অবশ্যই ইংলিশ পত্রিকা, অনেকে বলে পড়ো না, নো এটাকে আমি ডিসকারেজ করি, অবশ্যই ইংলিশ পত্রিকা পড়তে হবে। কারণ তুমি মনে রাখবা 10 পেজ পড়লে আমরা একটা লাইন লেখার সক্ষমতা তৈরি হয়। সেই জন্য পড়াটা আমরা কম পড়ি অনেক। বাঙালিদের মধ্যে তো আরো কিছুক্ষণ কম আগে পড়ার স্যার আপনি অভ্যাস। তাড়াতাড়ি বলো, কি তাড়াতাড়ি বলতে হবে? স্যার কিছুক্ষণ আগে স্যার আপনি বলেন এ বসলে ইন বসে, এ ইন এটা কি ক্ষেত্রের এ বলছেন আপনি? এটাকে বলেছি আমরা বিভক্তি। যেমন কোন একটা শব্দের আচ্ছা শেষে ক্ষেত্রে যদি আর অ কি কথাটি এরকম। থাকে তাহলে অপ আসে। বিভক্তি বলি না, থেকে থাকলে ফ্রম হয়। ঠিক একইভাবে জি বাংলাদেশ এ কি বলি ভাই? ইন বাংলাদেশ। আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে জি বলেছি, জি জি বিভক্তির ক্ষেত্রে। ঠিক আছে ভাই? জি স্যার জি স্যার ওকে। জি স্যার থ্যাংক ইউ। সো আমি আবারও বলি তোমাদেরকে, তোমরা যে আমার এখানে যে 143 জন আমার সাথে জুমে আসো বা 53 জন আমার সাথে ফেসবুকে আসো, আমি বলবো তোমাদেরকে, যদি আমাদের লাস্ট 27-28 ব্যাচ বাদে এর আগের কোনো স্টুডেন্ট তোমরা যদি আমাদেরকে মানে এই প্রিমিয়াম রিটেন ব্যাচে করো ভাই, এটা তোমরা ব্যাপক বেনিফিটেড হবা। প্রিমিয়াম রিটেন ব্যাচ সব কিছু এক্সক্লুসিভ, এবং এখানে একটু ডিফারেন্ট ওয়েতে রিটেন শেখানো হয়। এবং অনেস্টলি বলতেছি, এবং এটাতে আমি এবং তারেক স্যার আমাদের সর্বোচ্চটা দিই। কারণ প্রিমিয়াম মানে রিটেন ব্যাচটার উপরে, রিটেনের উপরেই কিন্তু ডিপেন্ড করে তোমার জবের নিশ্চয়তা। তার মানে কি আমরা রেগুলার বেসে পূর্ণতা দিই না? অবশ্যই দিই, কিন্তু সেখানে তো আমাদের কি এমসিকিউ, রিটেন, ভাইবার সবগুলোর কথা চিন্তা করতে হয়। কিন্তু এটা আমরা অনলি ফোকাসড অন রিটেন, অন্য কোনো পার্ট না। এখানে আমরা এমন কিছু ম্যাটেরিয়ালস, এমন কিছু বিষয় আপনাদেরকে শেখাই যেটা আপনার মেরিট লিস্টটাকে শুরুর দিকে নিয়ে যাবে। কারণ যারা চাকরি পায়, ধরুন 1599 জনের সিনিয়র অফিসার, এখন এই 1599 তম যে হবে আর প্রথম 15 জন, এদের খাতা কিন্তু এক না, অবশ্যই কিছু ভিন্নতা আছে, ওদেরটা কিছু স্ট্যান্ডার্ড কোনো কিছু আছে। সেগুলো আমরা এখানে আপনাদেরকে ওই কাজটা করি যে শুধু জবই না, আপনার মেরিট লিস্টটাও শুরুর দিকে আসবে। কারণ আপনারা চাকরি পাইলেন, আপনি আনসার বিডিবি ব্যাংকে চাকরি পাইলেন, আর হাউস বিল্ডিং এ চাকরি পাওয়া বা সোনালী ব্যাংকে চাকরি পাওয়া, দুইটা কিন্তু কখনো সেম না। ওকে, সো টু বি কেয়ারফুল। ওকে মাই ডিয়ার, আমাদের তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস অফটা কখন হবে? এড থাকলে মানে আপু অফটা আপু কখন ওয়েট করবে? এন্ড সি, সব কিছু শিখতে পারবো, একদম প্যারা নিও না। হ্যাঁ, এভাবে আমি 40টা ক্লাস নিব, আমার ক্লাস থাকবে 22টা। সো আজকে তো একটা ক্লাস, একটু ওয়েট এন্ড সি। আচ্ছা, আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট বর্তমান সময়ে সাধারণ যে কথাবার্তা করা যাওয়া খাওয়া, প্রেজেন্ট ইনডিফিনিট। বর্তমান সময়ে কোনো কাজ চলছে বা চলমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার আমরা শিখবো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের ডেফিনেশনটা আমরা একটু শিখবো। ওকে, ভালো করে মনে রাখবে, প্রেজেন্ট পারফেক্ট একটু বোঝার বিষয়। প্রেজেন্ট পারফেক্ট, ওকে, PRFECT, প্রেজেন্ট পারফেক্ট। প্রথমত আমি একটু ডেফিনেশন বলবো, কারণ ছোট থেকেই প্রেজেন্ট পারফেক্টে আমরা যে ডেফিনেশনটা শিখে এসেছি, এটা অনেক ধোঁয়াশা, এটা মানে আমি বলবো খুবই কাম্বারসাম একটা ডেফিনেশন। এই প্রেজেন্ট পারফেক্টের কি ডেফিনেশন শিখেছি আমরা, একটু বলো তো ছোট থেকে, তাড়াতাড়ি বলতে হবে, কারণ ছোটবেলায় আমরা প্রেজেন্ট পারফেক্টের ডেফিনেশন সাবজেক্ট প্লাস হেভেস প্লাস ভার্ব অতীতের থ্রি। কোনো কাজ শুরু হয়ে তা বর্তমান নো নো পর্যন্ত নো হলো না, মানে প্রেজেন্ট পারফেক্ট স্যার মানে অতীতের কোনো কাজ শুরু হয়ে সেটা শেষ এই হয়ে কথা গেছে, শোনো, কিন্তু তার এটা কি ফলাফল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর কথা বলতেছি? প্রেজেন্ট পারফেক্টের ছোট থেকে আমাদের যে ডেফিনেশনটা শেখানো হয়েছিল, সেই ডেফিনেশন যাচ্ছি। কোনো কোনো কাজ শেষ হয়েছে কোনো কিন্তু কাজ তার শেষ হয়েছে ফল, কিন্তু ফলাফল এখনো বাকি আছে। এই কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল বিদ্যমান আছে, এটাকে প্রেজেন্ট পারফেক্ট বলে। আমরা এভাবে শিখেছিলাম ছোটবেলায়, সব বই এভাবে ডেফিনেশন, যে কোন একটা কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফল বিদ্যমান আছে, এটা মানে প্রেজেন্ট পারফেক্ট। ভাই দেখেন তো কত ধোঁয়াশাপূর্ণ একটা ডেফিনেশন।
কাজ শেষ, ফল বিদ্যমান। ধরো আমি বললাম 5 বছর আগে রহিমার একটা পুত্র সন্তান হয়েছিল, তোমরা বলো কোন টেন্স? 5 বছর আগে রহিমার একটি কন্যা সন্তান হয়েছিল, কোন টেন্স? স্যার পারফেক্ট পাস্ট হবে। ইনডিফিনিট। পারফেক্ট পাস্ট ইনডিফিনিট। 5 বছর Past আগে indefinite। রহিমার একটা কন্যা সন্তান হয়েছিল, পাস্ট ইনডিফিনিট। এখন আমার কথা, ভাই ওই কন্যা সন্তান বা পুত্র সন্তান এখন তো মামা করে বেলায়, ফল তো বিদ্যমান না, ফল তো শুধু মামা বলতেছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট হওয়ার কথা না? আচ্ছা যাই হোক, প্রেজেন্ট পারফেক্টে আমরা ছোটবেলায় যে ডেফিনিশনটা শিখেছি, কোন একটা কাজ শেষ হয়ে যাবে কিন্তু তার ফল বিদ্যমান আছে, এটা অ্যাকচুয়ালি খুবই মানে অবফাস্কেটেড একটা ডেফিনেশন। আমি সিম্পল একটা ডেফিনেশন বলি এবং এইটা যদি তুমি আয়ত্ত আনতে পারো, প্রেজেন্ট পারফেক্টে জীবনে তোমার ভুল হবে না। যেমন দেখো আমি কি ভাই, কোনো একটা কাজ শেষ হয়ে গেছে, এটা যদি ইংলিশে ট্রান্সলেট করতে হয়, দুইটা টেন্সের সহযোগিতা নিতে হয়, একটা প্রেজেন্ট পারফেক্ট, একটা পাস্ট ইনডিফিনিট। ভালো করে বুঝবে, কোনো একটা কাজ শেষ হয়ে গেছে, এটা যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করতে চাই, দুইটা টেন্সের হেল্প নিতে হবে, একটা প্রেজেন্ট পারফেক্ট, একটা পাস্ট ইনডিফিনিট। কখন কোন টেন্স? ভালো করে শোনো, কাজ শেষ কিন্তু বলার ধরনটা বর্তমান, কাজ শেষ কিন্তু বলার ধরনটা বর্তমান, তাইলে প্রেজেন্ট পারফেক্ট। আর কাজ শেষ কিন্তু বলার ধরনটা অতীত, তাইলে পাস্ট ইনডিফিনিট। ভালো করে বুঝো, আমি উদাহরণ দিচ্ছি। আমি বললাম এই আমি একটা মার্কার ক্রয় করেছি, তোমাদেরকে এসে বললাম এই আমি একটা মার্কার ক্রয় করেছি, এই কাজটা হয়ে গেছে না? আমি মার্কার ক্রয় করে এসেই তো তোমাদেরকে বলতেছি এই আমি একটা মার্কার ক্রয় করেছি, তাহলে কাজটা কিন্তু শেষ, কিন্তু আমার বলার ধরনটা কি? বলার ধরনটা বর্তমান, আমি একটি মার্কার ক্রয় করেছি, তাহলে কাজ শেষ, বলার ধরন বর্তমান, এটা প্রেজেন্ট পারফেক্ট। এটাই পাস্ট ইনডিফিনিট হতো, জাস্ট বলার ধরনটাকে অতীত করে দাও। আমি একটি মার্কার ক্রয় করেছিলাম। আমি বুঝাইতে পারছি কি পারি নাই? এখন ধরো আমি বললাম এই আমি না টার্নিং পয়েন্টে ব্যাংক জব কোর্স করেছি, তোমরা বলো কাজ শেষ কি শেষ না? আমি তোমাদেরকে বললাম এই আমি টার্নিং পয়েন্টের ব্যাংক জব কোর্স করেছি, এই ভাষা দ্বারা কি বোঝায়? ব্যাংক জব কোর্স কি করা হয়ে গেছে না? কাজ শেষ, কিন্তু আমার বলার ধরনটা কি বর্তমান না অতীত? কথা বলতে হবে। বর্তমান। আমি ব্যাংক জব কোর্স করেছি, এটা অতীত হতো। কখন? আমি ব্যাংক জব কোর্স করেছিলাম। আমি বললাম এই আমি একটা গভর্নমেন্ট জব পেয়েছি, এই পাওয়ার পরেই কি আমি তোমাদের বলতে আইছি না আমি একটা গভর্নমেন্ট জব পেয়েছি, আমার কিন্তু পাওয়া হয়ে গেছে, মানে কাজ শেষ, কিন্তু আমার বলার ধরনটা কি? কথা বলতে হবে। বর্তমান। বর্তমান, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু এটাই পাস্ট ইনডিফিনিট হতো, কি হবে বলো তো ভাই? আমি একটি গভর্নমেন্ট চাকরি পেয়েছিলাম। আমি বুঝাইতে পারছি কিনা? তাহলে এখন আসি, তোমরা বলো আমি 10টি ম্যাথ প্র্যাকটিস করেছি, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। এই আমি যখন তোমাদেরকে বলবো আমি 10টি ম্যাথ প্র্যাকটিস করেছি, এর মানে কি আমার প্র্যাকটিস করা হয়ে গেছে না? কথা বলে না? জি স্যার। প্র্যাকটিস করা হয়ে গিয়েছে, কিন্তু আমার বলার ধরনটা কি? বর্তমান। এই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট। বর্তমান। এটাই পাস্ট ইনডিফিনিট হতো, এই আমি 10টি ম্যাথ প্র্যাকটিস করেছিলাম। আমি বুঝাইতে পারছি কিনা? কথা বলে না কেন? Okay, এখন তোমরা বলো, আমি যদি বলি আজকে সুমন স্যার আমাদেরকে অ্যাক্টিভ ও প্যাসিভ শিখিয়েছে, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। কেন? যখন বললাম সুমন স্যার অ্যাক্টিভ ও প্যাসিভ শিখিয়েছে, তার মানে কি কাজ শেষ, কিন্তু বলার ধরনটা কি? বর্তমান। এটাই পাস্ট ইনডিফিনিট হতো, সুমন স্যার আজকে অ্যাক্টিভ ও প্যাসিভ শিখিয়েছিল, তখন past indefinite। আরে আচ্ছা, মাসুকা খানম, মাসুকা আপু মিউট করে ফেলবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এইটা ভালো ভাই, কাজ শেষ, ফল বিদ্যমান। ফল নিয়ে টানাটানি করার দরকার আছে তো আরো সমস্যায় পড়ে যাব, এত ফল নিয়ে টানবা না। তো এটা মনে রাখবা, কাজ শেষ, বলার ধরন বর্তমান, এটাকে প্রেজেন্ট পারফেক্ট বলবো। আশা করি ডেফিনেশন বুঝতে পেরেছো। এবার আসো স্ট্রাকচার, অ্যাক্টিভের স্ট্রাকচার। কিসের স্ট্রাকচার? অ্যাক্টিভ। অ্যাক্টিভের স্ট্রাকচার কি হবে বলো? STRUCTUR। প্রথমে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে হ্যাজ হবে, প্লাস ভার্বের কয় নাম্বার ফর্ম? 3 নাম্বার ফর্ম। সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। এখন আসো আমরা একটা বড় সেন্টেন্স করব। ছোট ছোট সেন্টেন্স করার দিন শেষ, ভালো মতো ইংলিশ শেখার চেষ্টা করো। আই গো, হি গোস, হাবিজাবি দিয়ে ইংলিশ শেখা যায় না। ওকে, ভালো করে বোঝার চেষ্টা করবে, আগে থেকেই কথা বলবে না, একটু বুঝে কথা বলবে। আসো কি বলতে চাচ্ছি দেখি। সমগ্র বিশ্বে অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের ফলে, ওকে ভালো করে বুঝো, সমগ্র বিশ্বে অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের ফলে অত্যন্ত দ্রুত গতিতে ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সামাজিক যোগাযোগ ও ব্যবসায়িক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ভাই ভয় পাওয়ার কিচ্ছু নেই,
ইটস ভেরি ইজি। আমি সুমন তোমাকে বলতেছি, তোমার অনেক সহজ লাগবে করার পরে। একটু দেখো, সমগ্র বিশ্বে শুধু ওই যে আমার যে চারটে মনে রাখবা, প্রথমে ভার্ব আইডেন্টিফাই করব, টেন্স আইডেন্টিফাই করব, অ্যাক্টিভ প্যাসিভ আইডেন্টিফাই করব মানে ভয়েস, আর লাস্টে সাবজেক্ট, শেষ, আর কিচ্ছু না। শোনো, সমগ্র বিশ্বে অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের ফলে ফলে অত্যন্ত দ্রুত গতিতে ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সামাজিক যোগাযোগ ও ব্যবসায়িক কর্মকাণ্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তোমরা বলো ভার্ব কোথায়? পরিণত পরিণত হয়েছে। পরিণত হয়েছে। হয়েছে তাহলে পরিণত হয়েছে, দিস ইজ আওয়ার ভার্ব। ভাই, কোন জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে? কোন জিনিসটা? ইন্টারনেট নাই, ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়েব। ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, দিস ইজ আওয়ার সাবজেক্ট। ভাই, ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পরিণত হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে। কিসের কারণে? সমগ্র বিশ্বে অনলাইন ভিত্তিক যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের ফলে। এটা কিন্তু এক্সটেনশন। সমগ্র বিশ্বে অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের ফলে অত্যন্ত দ্রুত গতিতে সাবজেক্ট ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্যবসায়িক কর্মকাণ্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তাহলে এই অংশটা হলো আমার এক্সটেনশন। মনে আছে কিনা? এক্সটেনশন শুরুতেও বসানো যায়, আবার কি ভাই শেষেও বসানো শেষেও যায়। বসানো যায়। তো শুরুতে আছে, শুরুতে বসাও, সমস্যা কি? দেখি আমরা পারি কিনা। এক্সটেনশন শুরুতে বসাবো। সমগ্র বিশ্বে অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ ও ব্যবসায় সম্প্রসারণের ফলে। এটাও কি দিয়ে শুরু করতে পারি? ডিউ টু As a result. To the এটাও কিন্তু extension. ডিউ Due to- দিয়ে, আমরা ওই যে to- প্রথমটা পড়ছিলাম না ডিউ টু দিয়ে, এটাও ডিউ টু জি, দিয়ে স্যার। করতে পারি। তাহলে সমগ্র বিশ্বে অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের ফলে, সম্প্রসারণের ফলে কি দিয়ে শুরু করব বলো? ডিউ টু দ্য As a result The দিয়ে শুরু করবো। extension of ডিউ Due টু to- দা সম্প্রসারণ, ইংলিশ হলো এক্সপ্যানশন। Expansion. ওকে, ওয়েট, ডিউ টু expansion. দা এক্সপ্যানশন, কেউ কোনো কথা বলবা না। ডিউ টু দা এক্সপ্যানশন অফ, কিসের এক্সপ্যানশন? অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ। ভাই, অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ, কোনো কিছু ভিত্তিক মানে কি বেসড না? অনলাইন ভিত্তিক, ইংলিশ কি বলেন না? অনলাইন ভিত্তিক কি হবে ভাই? অনলাইন অনলাইন Online social communication. অনলাইন বেসড So- সামাজিক যোগাযোগ, সোশ্যাল সোশ্যাল কমিউনিকেশন। কমিউনিকেশন অনলাইন media বেসড, platform অনলাইন বেসড, and ওকে business. আপু অ্যাডভান্স হওয়া যাবে না। অনলাইন বেসড সোশ্যাল social কমিউনিকেশন, communication. অনলাইন বেসড সোশ্যাল কমিউনিকেশন এন্ড ব্যবসা সম্প্রসারণ, এন্ড ব্যবসা সামাজিক যোগাযোগ এন্ড কি And হবে? business. বিজনেস, Business. এন্ড বিজনেস, কমা। ভালো করে দেখো না, সমগ্র বিশ্বে কত? বিশ্বে in the- সমগ্র বিশ্বে In the around world. the world. অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, লিখে দাও অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এরপরে আমরা কমা দিব। ওকে, ওয়েট, ভালো করে বুঝবে। সমগ্র বিশ্বে অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের ফলে, মানে ডিউ টু। তাহলে ডিউ টু দা সম্প্রসারণ, ডিউ টু দা এক্সপ্যানশন, ডিউ টু দা এক্সপ্যানশন, কিসের এক্সপ্যানশন? অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ ও ব্যবসা। তাহলে ডিউ টু দা এক্সপ্যানশন, কি এক্সপ্যানশন? অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ, অনলাইন বেসড সোশ্যাল কমিউনিকেশন, অনলাইন ভিত্তিক, অনলাইন বেসড সামাজিক যোগাযোগ, সোশ্যাল কমিউনিকেশন এন্ড ব্যবসা এন্ড বিজনেস। কোন জায়গায়? সমগ্র বিশ্বে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। Around the হয়ে world. গেল আমার এক্সটেনশন। এইবার আমার মূল অংশ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মূল অংশ কি? প্রথমে সাবজেক্ট হবে, Subject. এরপরে হ্যাভ অথবা Have, হ্যাজ has. হবে, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কোনটা? ইন্টারনেট ও Internet ওয়ার্ল্ড ওয়াইড Internet ওয়েব। and শোনো না, world World wide wide web. ইন্টারনেট ও এন্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবই হবে। তাহলে কি লিখবো? Hmm. ইন্টারনেট, 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 ভালো করে INTERNET, ইন্টারনেট এন্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, All right. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। প্রথমে সাবজেক্ট হলো, এরপরে হ্যাভ অথবা হ্যাজ। ভাই, ইন্টারনেট এন্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব দুইটা জিনিস, আমি হ্যাভ চিন্তা করলাম, হ্যাভ। এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম, ভার্ব কোনটা? পরিণত হয়েছে, পরিণত Become. হওয়া, হওয়া, হওয়া Become. ইংলিশ কি? বিকাম, Become. বিকাম। তাহলে হ্যাভ বিকাম, বিকাম, বিকেম, বিকাম, ভার্বের 3, হ্যাভ বিকাম। ভাই দেখেন না ভাই, সাবজেক্ট ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, কি হবে? ইন্টারনেট এন্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হ্যাভ বিকাম, পরিণত হয়েছে। ভাই বলেন না, কিসে পরিণত হয়েছে? প্লিজ বলেন, কিসে পরিণত অত্যন্ত হয়েছে? অন্যতম গুরুত্বপূর্ণ অত্যন্ত প্ল্যাটফর্ম। গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম মানে হ্যাভ বিকাম
আ মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম, অথবা কেউ যদি এভাবে বলে ওয়ান অফ দ্য one of the মোস্ট the ইম্পর্টেন্ট most প্ল্যাটফর্ম, important platforms. অন্যতম ইংলিশ ওয়ান অফ দ্য মোস্ট গুরুত্বপূর্ণ Most মোস্ট important ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম, platform. they have become one of the most important platforms, most important platforms, কিসের জন্য? সামাজিক যোগাযোগ ও For- ব্যবসায়িক কর্মকাণ্ডের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যাটফর্মস Of অফ সামাজিক যোগাযোগ। এর আগে পড়ে আসছি সামাজিক যোগাযোগ ইংলিশ কি? অফ social communication, অফ সোশ্যাল and কানেকশন দাও, আগেটা তো কমিউনিকেশন দিছি না, একই ওয়ার্ড বারবার না দিয়ে হুম। অফ সোশ্যাল কানেকশন, CONNECTION, সোশ্যাল কানেকশন এন্ড আরেকটা and কি? business And ব্যবসায়িক activities. কর্মকাণ্ড এন্ড বিজনেস অ্যাক্টিভিটিস, activities. ব্যবসায়িক কর্মকাণ্ড বিজনেস অ্যাক্টিভিটিস এন্ড বিজনেস অ্যাক্টিভিটিস। এই তো ভাই Rapidly. sentence। একদম ভয় পাবো না, না, আবার স্যার। দেখো ভালো করে। সমগ্র বিশ্বে অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের ফলে, দিস ইজ আওয়ার এক্সটেনশন, ওকে, ডিউ টু দ্য এক্সপেনশন অফ অনলাইন বেসড সোশ্যাল কমিউনিকেশন অ্যান্ড বিজনেস, সমগ্র বিশ্বে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এবার মূল সেন্টেন্স, ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পরিণত হয়েছে, তাহলে ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হ্যাভ বিকাম পরিণত হয়েছে কিসে? অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যাটফর্মস, কিসের? অফ Of সামাজিক social- যোগাযোগ ও ব্যবসায়িক কর্মকাণ্ড, অফ সোশ্যাল কানেকশন অর কমিউনিকেশন অ্যান্ড বিজনেস অ্যাক্টিভিটিস। এই ক্লিয়ার হয়েছে কিনা কথা বলো? স্যার rapidly হবে না? হ্যাঁ বলো Yes, বলো, বুঝি sir. না ভাইয়া। rapidly হবে না স্যার? ও, অত্যন্ত দ্রুত গতিতে অত্যন্ত স্যার। দ্রুত, র্যাপিডলি লাস্টে দিয়ে দাও, oh rapidly র্যাপিডলি দিয়ে দাও, অত্যন্ত দ্রুত গতিতে, শেষ আর কিচ্ছু না, র্যাপিডলি দিয়ে দিলাম। স্যার আমি যদি পরীক্ষার সময় কানেকশন আর কমিউনিকেশন মানে সবসময় তো মাথায় কাজ করে না পরীক্ষার সময়, তো নর্মালি আমি যদি একটা বারই দুইবার দিই সেক্ষেত্রে তো সমস্যা নাই। না, কোনো সমস্যা নেই, তবে মনে রাখবা ইংরেজরা রিপিটেশন পছন্দ করে কম। এখন রিটেনে কখনোই জিরো দেওয়া যায় না, মনে রাখবা। এমসিকিউ তোমাকে একটা ম্যাথে জিরো দিয়ে দিলাম, কিন্তু রিটেনে জিরো দেওয়া যায় না, তুমি মানে 5-এর মধ্যে 1 পাইলেও পাবা যদি কিছুটা লেখো। এখন তোমার চেষ্টা করতে হবে মানটাকে ভালো করার জন্য, এখন ওইটা সবসময় মাথায় আসবে না, তোমার মাথার মানে নিয়ে আসার দায়িত্বই তো আমার, এই জন্য তো নতুন করে আবার রিটেন ব্যাচ করানো। তুমি তো আমার থ্যাংক ইউ স্যার। রেগুলার ব্যাংক জব করছে তো রিটেন করছোই, আবার কেন নতুন করে রিটেন করানো? এর কারণটা যাতে তোমার মাথায় আসে, যাতে তুমি খুব র্যাপিড হও, তুমি খুব প্রম্পটলি লিখতে পারো, এই সকল বিষয়ের জন্যই তো প্রিমিয়াম রিটেন কোর্সটা আমরা চালু করেছি। ক্লিয়ার বিষয়টা? আমি আবারও বলে দিচ্ছি, আমার স্টুডেন্টদের জন্য 1700 টাকা, অনেস্টলি বলতেছি, তুমি এই 1700 টাকায়, তোমরা তো আমাদের রেগুলার ব্যাচের স্টুডেন্টরা জানো তোমরা যে টাকায় ভর্তি হয়েছো সেই পরিমাণ সার্ভিস তোমরা পাও কিনা, কথা বলতে হবে। পাই তার স্যার। থেকে বেশি পাচ্ছি তার থেকে বেশি, এবং এটা আসলেই তাই, তার থেকে বেশি। ওকে, সো রিটেন ব্যাচও আমি এগেইন তোমাদের এনশিওর করলাম এটা একটা অন্যরকম একটা ব্যাচ হবে, তোমরা যে টাকা পে করবা এটা অবশ্যই তার থেকে বেশি একটা সার্ভিস পাবা। ক্লিয়ার বিষয়টা? ওকে মাই ডিয়ার, ইনশাল্লাহ। ওকে, আমি রেগুলার না, আবির স্যার, ও তুমি যদি রেগুলার ব্যাচে না হও তাহলে তুমি আমাদের 2000 টাকা দিয়ে এই কোর্সে অন্তর্ভুক্ত হতে পারবে। ক্লিয়ার বিষয়টা? ওকে, এবার আসো। স্যার আমার ফোন নাম্বারটা আসিফ হোসাইন, ফোন নাম্বারটা বাপি ভাইয়ের কাছ থেকে জেনে নিবা, কোনো সমস্যা নেই, আমার সাথে কথা বলতে পারবা, ডিরেক্ট ফোনে কল দিবা, মেসেজ দিবা কম। স্যার অনলাইনে রিটেন ব্যাচের এক্সাম নেওয়া হয়? হ্যাঁ নেওয়া হয়, সেই খাতা আমি দেখি, মনে থাকে জানো? নিলে খাতা কিভাবে দেখেন বা আবার সাবমিট করবো কিভাবে, তোমরা জাস্ট এই প্রিমিয়াম রিটেন ব্যাচের সব কিছু আমি এবং তারেক স্যার, আমি তোমাদের 2টা রিটেন ব্যাচের নিব, তোমাদের পরীক্ষা নিব, এই পরীক্ষার খাতা আমি নিজে দেখে আবার তোমাদের প্রত্যেকটার ভুল দেখাবো, কিভাবে খাতা দেখাই তোমাদেরকে একটু দেখাচ্ছি একটু পরেই, আগে মানে কয়েকজনকে আমি খাতা দেখে দিত ওইভাবে, তোমাদেরকে একটু পরে দেখাই দিব কিভাবে খাতা দেখানো হয়, সেটা আবার তোমাদেরকে ইউটিউবে ইয়েতে কিন্তু হোয়াটসঅ্যাপে আমরা দিয়ে দিই, অথবা তোমাদেরকে মেইল করে দিই, আবার তোমাদেরকে যোগাযোগ করতে বলি যে তোমরা না বোঝো এটা কেন কেটেছি, সেটার জন্যও কিন্তু আবার আমি তোমাদেরকে 1 ঘন্টা করে সময় দিই। রুটিন দেওয়ার কথা ছিল কিন্তু স্যার আমার একটু কোশ্চেন ছিল। অবশ্যই তাড়াতাড়ি বলতে হবে, আমি পরেরটাই চলে যাবো। বোন বলো। স্যার এই রিটেন এক্সক্লুসিভ যে ব্যাচটা এটা তো রিটেনের জন্য, তো আপনাদের তো আরেকটা আছে যে এটা কি স্যার প্রাইভেট গভর্নমেন্ট দুইটাই কভার করবে? হ্যাঁ হ্যাঁ, দুইটাই কভার করবে ওইটা, ইয়েস বোন কভার করবে। কিন্তু আবার যে প্রাইভেটের জন্য আলাদা একটা ব্যাচ আছে প্রাইভেটের ওখানে আলাদা আবার ব্যাচ, ওটাতে রেখেছিলাম স্টুডেন্টরা, প্রাইভেটে অনেকগুলো সার্কুলার এখনো চলমান আছে, এখন স্টুডেন্টের কথা স্যার শুধুই প্রাইভেটের উপরে কেন্দ্র করে একটা ব্যাচ, সো তুমি ওইটা মূলত একটা আমরা আর চালাচ্ছি না, কারণ ওটা আমাদের দরকার হয় না। তুমি যদি আমাদের রেগুলার ব্যাচটা করো বোন, তাহলে তুমি মানে গভর্নমেন্ট ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, প্রাইভেট ব্যাংক তিনটাই কভার করে, এবং প্রাইভেট ব্যাংকের জন্য আমার ব্যাচের তুমি জাস্ট 60% শেষ করলেই তুমি প্রাইভেট ব্যাংকে তুমি টিকে যাবা। ক্লিয়ার বোন? সেই জন্য অনলি প্রাইভেট ব্যাংক ওই কোর্সটা আমরা এখন পোস্টপোন রেখেছি, ওটা লাগে না, যেটি স্টুডেন্টের দরকার নেই সেটা অযথা আমরা আবার প্রোভাইড করি না। ক্লিয়ার বোন? ওকে আসো, স্যার থ্যাংক ইউ।
এবার আসো আমরা 4 নাম্বার কোশ্চেনটা সলভ করব। এই 6টা টেন্স শেখাবো বলছিলাম, ওকে? একটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। এবার আসো পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মানে কি? অতীতকালে কোনো একটা কাজ শেষ হয়েছিল, অতীতকালে কোনো কাজ সম্পাদন হয়েছিল যদি বোঝায় সেটা পাস্ট ইনডিফিনিট। আমি 2018 সালে গভর্নমেন্ট ব্যাংকে চাকরি পেয়েছিলাম, এই অতীতকালের কথা না? আমি গতকালকে একটি কলম কিনেছিলাম, অতীতকালের কথা না? সে একটি চাকরি পেয়েছিল, অতীতকালের কথা। অতীতকালে যখন কোনো কাজ শেষ হবে সেটাকে আমরা কি বলেছিলাম? পাস্ট ইনডিফিনিট টেন্স। আসেন আমরা 4 নাম্বার কোশ্চেনটা পড়লে বুঝতে পারবো। তাহলে পাস্ট ইনডিফিনিট, ওকে? পাস্ট ইনডিফিনিট আমরা ডেফিনেশন জানলাম, DEFINITE। আমরা ডেফিনেশন জানলাম, এবার স্ট্রাকচার। স্ট্রাকচারও খুব ইজি। তোমরা বলো না পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি? কথা বলে না কেন? সাবজেক্ট প্লাস ভার্ব সাবজেক্ট প্লাস প্লাস এক্সটেনশন সাবজেক্ট প্লাস V2। এক্সটেনশনও দরকার নেই, সব সাবজেক্ট প্লাস V2, কারণ এক্সটেনশন আগে হইতে পারে পরে হইতে পারে। এইবার আসো 4 নাম্বার, খুব ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স, মজা পাবা করে। সবাই শোনো। বাংলাদেশ ব্যাংক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ পরিশোধের তারিখ পুনর্নির্ধারণ করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছিল। এভাবে ভাগ এমনি হয়ে যায়। শোনো না, বাংলাদেশ ব্যাংক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ পরিশোধের তারিখ পুনর্নির্ধারণ করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছিল। ওই 4টা। প্রথমত ভার্ব, ভার্ব কোনটা সেটা বলো। ভার্ব কোনটা? নির্দেশনা দেওয়া। নির্দেশনা দিয়েছিল, শুধু দিয়েছিল না, নির্দেশনা দিয়েছিল, এটা আমার ভার্ব। পাইলাম আমি টেন্স, সরি ভার্ব। এবার ভার্বের পরে খুঁজবো টেন্স। বলেন ভাই কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট। বাংলাদেশ ব্যাংক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ পরিশোধের তারিখ পুনর্নির্ধারণ করতে নির্দেশনা দিয়েছিল, মানে কি অতীতের কথা বোঝাচ্ছে। ভার্ব পাইলাম, দিয়ে নির্দেশনা দিয়েছিল, আর টেন্স হলো পাস্ট ইনডিফিনিট। এবার খুঁজবে অ্যাক্টিভ না প্যাসিভ। ভাই কে নির্দেশনা দিয়েছিল? বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা দিয়েছিল সেইখানে আছে, তার মানে বাক্যটা অ্যাক্টিভ। এবার বলেন সাবজেক্ট কোনটা? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সাবজেক্ট, আর নির্দেশনা দিয়েছিল ভার্ব। আমার আর কিচ্ছু দরকার নেই, এবং এটা অ্যাক্টিভে আছে। অ্যাক্টিভ মানে কি? সাবজেক্ট প্লাস V2। তাহলে আসেন প্রথমে সাবজেক্ট লিখবো। সাবজেক্ট কোনটা? বাংলাদেশ ব্যাংক। জি ব্যাংক। বাংলাদেশ ব্যাংক, ওকে? BANGLADESH, বাংলাদেশ ব্যাংক। এবার ভাই নির্দেশনা দেওয়া ইংলিশ ইনস্ট্রাকশন, ইনস্ট্রাক্টেড। ইনস্ট্রাক্টেড, ভেরি গুড। বাংলাদেশ ব্যাংক ইনস্ট্রাক্টেড, TRUCTED, বাংলাদেশ ব্যাংক ইনস্ট্রাক্টেড। বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছিল। এই কাদেরকে নির্দেশনা দিয়েছিল? বাণিজ্যিক ব্যাংকগুলো। বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছিল। তাহলে বাংলাদেশ ব্যাংক ইনস্ট্রাক্টেড দা বাণিজ্যিক ব্যাংকগুলোকে, দা কমার্শিয়াল ব্যাংকস, দা COMMERCIAL, দা কমার্শিয়াল ব্যাংকস। কি হলো ভাই? বাংলাদেশ ব্যাংক ইনস্ট্রাক্টেড দা কমার্শিয়াল ব্যাংকস, বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছিল। ভাই কি করতে নির্দেশনা দিয়েছিল একটু বলেন না, কি করতে? ঋণ পরিশোধের তারিখ পুনর্নির্ধারণ করতে। ভাই পুনর্নির্ধারণ করা ইংলিশ বলি, তোমাদেরকে একটু ভালো করে বলে দিচ্ছি, মনে রাখবা কিন্তু। এর আগে বলেছিলাম যদি নাউনের সাথে তে থাকে তাহলে ইন দিয়ে শুরু করবেন। এবার কি বলতেছি শোনেন, যদি ভার্বের সাথে তে থাকে, ভার্বের সাথে, যেমন খাওয়া, ইট, খাইতে, টু ইট, ভার্বের সাথে তে থাকলে টু দিয়ে শুরু করবেন। পড়া, রিড, পড়তে, টু রিড, ওকে? খেলা, প্লে, খেলতে, টু প্লে। ঠিক একইভাবে পুনর্নির্ধারণ করা ইংলিশ হলো রিশিডিউল। এই পুনর্নির্ধারণ করা ইংলিশ কি? রিশিডিউল। আর পুনর্নির্ধারণ করতে তখন কি হবে? টু রিশিডিউল। তাহলে বাংলাদেশ ব্যাংক ইনস্ট্রাক্টেড দা কমার্শিয়াল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছিল কি করতে? পুনর্নির্ধারণ করতে। তাহলে কি হবে একটু বলো না ভাই? টু রিশিডিউল, টু RESCHEDULE, টু রিশিডিউল, পুনর্নির্ধারণ করতে নির্দেশনা দিয়েছিল। কি পুনর্নির্ধারণ করতে? ঋণ পরিশোধের তারিখ, টু রিশিডিউল দা ঋণ পরিশোধের তারিখ, লোন রিপেইমেন্ট ডেট। বাংলাদেশ ব্যাংক ইনস্ট্রাক্টেড দা কমার্শিয়াল ব্যাংকস টু রিশিডিউল দা ঋণ পরিশোধের তারিখ, লোন, টু রিশিডিউল দা লোন রিপেইমেন্ট, কি বলো না ভাই? ডেটস, লোন রিপেইমেন্ট ডেট, ঋণ পরিশোধের তারিখ পুনর্নির্ধারণ করতে নির্দেশনা। আচ্ছা, বাংলাদেশ ব্যাংক ইনস্ট্রাক্টেড, বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছিল কি? কাদেরকে? দা কমার্শিয়াল ব্যাংকস। কি করতে? টু রিশিডিউল দা লোন রিপেইমেন্ট ডেট। কাদের লোন রিপেইমেন্ট ডেট?
কাদের লোন Flood. পোর রিপেমেন্ট ডেট? ফার্মার্স, বন্যায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য। তাহলে ভাই ফর flood affected ফর farmers, দা, এবার আসো, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, ফ্লাড, flood কথা বলে না কেন, এফেক্টেড farmers, এফেক্টেড ফার্মার্স, ফার্মার্স, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, ফ্লাড এফেক্টেড ফার্মার্স, টু সরি টু রিশিডিউল দ্য লোন রিপেমেন্ট ডেট ফর দ্য ফ্লাড এফেক্টেড ফার্মার্স। এফেক্টেড ফার্মার্স। এটাই তো, আর কিচ্ছু না। তাহলে কি হলো? বাংলাদেশ ব্যাংক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ পরিশোধের তারিখ পুনর্নির্ধারণ করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছিল। প্রথমে সাবজেক্ট বাংলাদেশ ব্যাংক, ভার্ব নির্দেশনা দিয়েছিল ইনস্ট্রাক্টেড, কাদেরকে নির্দেশনা দিয়েছিল? বাণিজ্যিক ব্যাংকগুলোকে। বাংলাদেশ ব্যাংক ইনস্ট্রাক্টেড দ্য কমার্শিয়াল ব্যাংকস, কি করতে? পুনর্নির্ধারণ করতে, টু রিশিডিউল। কি পুনর্নির্ধারণ করতে? ঋণ পরিশোধের তারিখ, টু রিশিডিউল দ্য লোন রিপেমেন্ট ডেট। কাদের জন্য? বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য, ফর দ্য ফ্লাড এফেক্টেড ফার্মার্স। ক্লিয়ার হয়েছে কিনা? কথা বলো। জি স্যার। স্যার এখানে ইনস্ট্রাক্টেড এর পরিবর্তে আমরা ডিরেক্টেড দিতে পারতাম যে না? কোনো দিতে পারো, ইনস্ট্রাক্টেড দিতে পারো, তারপর ডিরেক্টেড দিতে পারো, তারপর আরো যা যা আছে, সিনোনিম কোনো বিষয় না, তুমি বসাই দিবা, কিন্তু মূল ফরমেশনটা হলো মানে ইম্পর্টেন্ট। তুমি একটা ওয়ার্ডের জি স্যার। যতগুলো সিনোনিম আছে তুমি দাও না, কোনো বিষয় না। ক্লিয়ার বিষয়টা ভাই? জি স্যার। ওকে। আর অন্য কোনো কোশ্চেন আছে কিনা স্ট্রাকচার ফরমেশন নিয়ে? আমি কি তোমাদেরকে পাস্ট ইনডিফিনিট টেন্সটা বুঝাইতে পেরেছি? কথা বলো। জি স্যার। ওকে মাই ডিয়ার, তাহলে এখন আসো। ওইটা কি affected farmers হবে না স্যার? আপু বললেন ফ্লাড এফেক্টেড হ্যাঁ ফার্মার্স, FARMERS, ফার্মার্স। জি জি স্যার, বুঝতে পেরেছি। ওকে ঠিক আছে, এবার আসো আমরা পরেরটাই চলে যাব। দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স আমি আরো একটা সেন্টেন্স দিয়েছিলাম, দেখো কি বলতেছে। পরেরটা আসো। তৎকালীন অর্থনীতির বিকাশের জন্য ঋণের প্রবৃদ্ধি অত্যন্ত জরুরি ছিল। ছিল। তৎকালীন অর্থনীতি প্রবৃদ্ধির জন্য ঋণের প্রবৃদ্ধি অত্যন্ত জরুরি ছিল। তোমাদের মধ্য থেকে কেউ কি বলতে পারবা এখানে মূল অংশ কোনটা, এক্সটেনশন কোনটা? দেখি পারো কিনা। স্যার ঋণের প্রবৃদ্ধি প্রবৃদ্ধি। অত্যন্ত জরুরি ছিল, এটা হচ্ছে মূল অংশ। নাইস। আর ঋণের এক্সটেনশন প্রবৃদ্ধি। তৎকালীন অর্থনীতির বিকাশের জন্য। তৎকালীন Nice, অর্থনীতির very good। এই বিকাশের জন্য। এইভাবে তোমরা একটু একটু করে বুঝবে, দেখো ইনশাল্লাহ ক্লাস শেষে 40টা ক্লাস শেষে তোমার রিটেনের প্রস্তুতি কোন কোন জায়গায় যায়। তাহলে কি হলো? তৎকালীন অর্থনীতির প্রবৃদ্ধির জন্য, এটা এক্সটেনশন। আর মূল অংশ কোনটা? ঋণের প্রবৃদ্ধি অত্যন্ত জরুরি ছিল। নাইস। এবার আসো, প্রথমত ভার্ব খুঁজবো। এই ভার্ব কোনটা তাড়াতাড়ি বলো। এই বাক্যে ভার্ব কোনটা? জরুরি ছিল। জরুরি ছিল। জরুরি ছিল। জরুরি ছিল ছিল Yes, জরুরি ছিল, মানে ছিলটা হলো ভার্ব। ভাই কোন জিনিসটা জরুরি ছিল? কোন জিনিসটা ঋণের জরুরি ছিল? ঋণের প্রবৃদ্ধি। ঋণের প্রবৃদ্ধি। এটা হলো সাবজেক্ট, চলেই তো আসে। আচ্ছা আমরা স্ট্রাকচার ফলো করব। প্রথমে ভার্ব খুঁজবো, তারপরে টেন্স খুঁজবো, তাই না? আচ্ছা, তৎকালীন অর্থনীতি প্রবৃদ্ধির জন্য ঋণের প্রবৃদ্ধি অত্যন্ত জরুরি ছিল, কোন টেন্স? স্যার এটা Past পাস্ট indefinite। ইনডিফিনিট। পাস্ট না, ছিল, Past ল indefinite। থাকলেই তো পাস্ট ইনডিফিনিট। তৎকালীন অর্থনীতির বিকাশের জন্য ঋণের প্রবৃদ্ধি অত্যন্ত জরুরি ছিল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। কেন বোঝে না? তাহলে আমি টেন্স পাইলাম, সাবজেক্ট পেলাম, এটা অ্যাক্টিভ তো বোঝাই যাচ্ছে। তাহলে এখন আসো আমরা স্ট্রাকচার করব। ভাই তৎকালীন অর্থনীতির বিকাশের জন্য, দিস ইজ এক্সটেনশন। মনে আছে কিনা? এক্সটেনশন সেন্টেন্সের শুরুতেও বসাইতে পারি, শেষেও বসাইতে পারি। এটাও বসে। ক্লিয়ার? সো আমরা এতক্ষণ জি ধরে স্যার। শুরুতে বসাইছি, এটা একটু শেষেই বসাই। তবে শুরুতে বসাইলে কমা দিয়া বাধ্যতামূলক, শেষে বসাইলে কোনো কমা ফমা লাগে না। তাহলে আসেন, প্রথমত সাবজেক্ট। এই পাস্ট ইনডিফিনিটের সাবজেক্ট কি? এই স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস V2। প্রথমে V3। সাবজেক্ট ঋণের প্রবৃদ্ধি, কি হবে বলেন? ঋণের প্রবৃদ্ধি, ক্রেডিট গ্রোথ। ইনক্রিমেন্ট অফ লোন। ক্রেডিট Credit growth। গ্রোথ, ব্যাস, অথবা দ্য গ্রোথ অফ ক্রেডিট, ক্রেডিট গ্রোথ জি স্যার। অথবা দ্য গ্রোথ অফ ক্রেডিট, যে কোনো একটা। ঋণের প্রবৃদ্ধি, ক্রেডিট গ্রোথ, ক্রেডিট গ্রোথ গ্রোথ। অত্যন্ত জরুরি ছিল। অজ, Was। অত্যন্ত জরুরি, অজ ভেরি, কথা বলে না কেন? এক্সট্রিমলি very ইম্পর্টেন্ট। crucial। was হ্যাঁ, was extremely important, was very crucial, was very essential, এটা কোনো বিষয় না। তাহলে ক্রেডিট গ্রোথ was very crucial, ঋণের প্রবৃদ্ধি অত্যন্ত জরুরি ছিল। কিসের জন্য? তৎকালীন অর্থনীতির বিকাশের জন্য, ফর দা The development of। আল্লাহ, বিকাশ ইংলিশ কি? বিকাশ ইংলিশ কি? কোন বিকাশ? আরে ডেভেলপমেন্ট হতে পাগল, পারে। আমার বিকাশই লাগবে তা না, এখানে ওই রিলেটেড একটা ওয়ার্ড বসাইলেই হইছে। এই তৎকালীন অর্থনীতির বিকাশের জন্য মানে কি? তৎকালীন অর্থনীতির উন্নতির জন্য, সাস্টেইনিং। তৎকালীন অর্থনীতির ফ্লোরিশ। ফ্লারিশমেন্টের জন্য। অ্যাকচুয়ালি বিকাশ ইংলিশ ফ্লারিশমেন্ট, এখন আমার ফ্লারিশমেন্টই লাগবে, নট দ্যাট। এখানে বুঝতে হয় তৎকালীন অর্থনীতির বিকাশের জন্য মানে কি? তৎকালীন অর্থনীতি সমৃদ্ধির জন্য, ফর দ্য গ্রোথ, ফর দ্য ডেভেলপমেন্ট, ফর দ্য ইমপ্রুভমেন্ট, যে কোনো একটা দেও।
ফ্লারিশমেন্টই লাগবে তা না। তাহলে আসো, তৎকালীন For the অর্থনীতির বিকাশের জন্য তাহলে কি বলবো ভাই? ফর দ্য development, ইমপ্রুভমেন্ট, ফর দ্য ডেভেলপমেন্ট, নাইস, ফর দ্য ডেভেলপমেন্ট, DEVELOPMENT, ফর দ্য ডেভেলপমেন্ট অফ কি of হবে? the তৎকালীন economy, অর্থনীতি কি হবে? economy, অফ দ্য দেন ইকোনমি, তৎকালীন জি অর্থনীতি, স্যার, হ্যাঁ, অফ দ্য ইকোনমি অফ দ্যাট টাইম, ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইকোনমি, ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কি বলেছি বলো ভাই? economy ফর at that time, ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইকোনমি, তৎকালীন, এট দ্যাট টাইম, time, শেষ, এট দ্যাট টাইম। time. ব্যাস, এই তো, আর কিচ্ছু না। তাহলে কি পাইলাম? ভালো করে বুঝবে, ঋণের প্রবৃদ্ধি অত্যন্ত জরুরি ছিল। ক্রেডিট গ্রোথ ওয়াজ ভেরি ক্রুশিয়াল, কিসের জন্য? তৎকালীন অর্থনীতির বিকাশের জন্য। ফর দ্য ফ্লারিশমেন্ট অফ দ্য ইকোনমি এট দ্যাট টাইম, সেই সময়ের অর্থনীতির ফ্লারিশমেন্টের জন্য। ফর দ্য ডেভেলপমেন্ট, ফর দ্য ইমপ্রুভমেন্ট। আমি যেটা বলতে চাই, কোন একটা ওয়ার্ডের মিনিং জানেন না, বসে থাকেন না, ওই বাক্যটা পড়ে আপনি বোঝেন ওই ওয়ার্ডটা কি বলতে চাচ্ছে, ওইটা আপনি লিখে দিলেই হয়েছে। আশা করি জিনিসটা বুঝতে পারবেন। এবং এরকম আমি মিনিমাম আপনাদের 150-200 অধিক আমি ট্রান্সলেশন করাবো, আমি নিজে 200 অধিক বাক্য আমি নিজে করাবো, এবং আপনাদেরকে এক্সক্লুসিভ আরো প্রায় 250টার মতো বাক্য আপনাদেরকে হোমওয়ার্ক দিব। এবং এখানে হোমওয়ার্ক মানে শুধু হোমওয়ার্ক না, করে সেটা সাবমিট করতে হয়, বুঝবেন পরে। ওকে, আসেন। হুম। ওকে, এবার আসেন 6 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সেটা আমি দেখবো। কোশ্চেন নাম্বার 6। ওকে, উচ্চ সুদের হার। আচ্ছা, আমি যদি একটু বলি তাহলে আমাদের কি হলো? প্রেজেন্ট ইনডিফিনিট হলো, প্রেজেন্ট পারফেক্ট হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো, পাস্ট ইনডিফিনিট হলো। আচ্ছা, এরপরে পাস্ট কন্টিনিউয়াস দেইনি, ফিউচার ইনডিফিনিটে চলে গিয়েছি। ফিউচার ইনডিফিনিট মানে কি ভাই? ভবিষ্যতে কোনো কাজ শেষ হবে। আমি একটা Definitely. সরকারি চাকরি করব, আমি টার্নিং পয়েন্টের প্রিমিয়াম রিটার্ন বেসে ভর্তি হব, তাই না? আমি একজন ভালো মানুষ হব, আমি কাজটি শেষ করব, আমি একটি জামা ক্রয় করব, সবই কি ফিউচার ইনডিফিনিট। মানে ভবিষ্যতে কোনো একটা কাজ শেষ হবে, এটা যদি বুঝাই সেটাকে আমরা ফিউচার ইনডিফিনিট বলি, তাই না? ভবিষ্যতে যে কাজটা শেষ হবে। ওকে, তাহলে আসেন আমরা দেখি পারি কিনা 6 নাম্বারটা ভালো করে বুঝবেন। উচ্চ সুদের হার ব্যাংকগুলোর ঘুরে দাঁড়ানোর প্রতিবন্ধকতা হিসাবে কাজ করবে। উচ্চ সুদের হার ব্যাংকগুলোর ঘুরে দাঁড়ানোর প্রতিবন্ধকতা হিসাবে কাজ করবে। আপনারা বলেন ভার্ব কোনটা? কাজ করবে, কাজ করবে, উচ্চ সুদের কাজ করবে, করবে। এই কে কাজ করবে? কে কাজ করবে বলে না কেন? উচ্চ সুদের উচ্চ হার সুদের হার, সুদের এটা আমার হার। সাবজেক্ট। আচ্ছা, আমি এভাবে যাব না, আমরা যেভাবে তোমাদেরকে শিখিয়েছি আমি সেভাবে যাই। প্রথমে আমি করব ভার্ব। ভার্ব কোনটা? সেন্টেন্সটা পড়ো। উচ্চ সুদের হার ব্যাংকগুলোর ঘুরে দাঁড়ানোর প্রতিবন্ধকতা হিসাবে কাজ করবে। প্রথমে ভার্ব কোনটা? কাজ করবে, আমি কাজ পাইলাম করবে, ভার্ব। এরপর আমি টেন্স, কোন টেন্স আছে এটা? ফিউচার ইনডিফিনিট, ফিউচার Future ইনডিফিনিট, indefinite. ভবিষ্যতের কথা বলতেছে, কাজ করবে, ফিউচার ইনডিফিনিট। ভার্ব পাইলাম, টেন্স পাইলাম। এবার অ্যাক্টিভ না প্যাসিভ? ভাই এই যে অ্যাক্টিভ, অ্যাক্টিভ, কারণ ব্যাংকগুলোর ঘুরে দাঁড়ানোর প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে। কে কাজ করবে? উচ্চ সুদের হার কাজ সুদের করবে। হার, সুদের এই হার। জন্য আমি সাবজেক্ট আছে, সো অ্যাক্টিভ এটা। এবার সাবজেক্ট, সাবজেক্ট কোনটা? উচ্চ সুদের হার। তাহলে আসো আমরা ট্রান্সলেশন করব। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম। সো সাবজেক্ট উইল, এখন উইলই হয় সব জায়গায়। সাবজেক্ট উইল ভার্বের ওয়ান, সাবজেক্ট উইল ভার্বের ওয়ান। তাহলে প্রথমে সাবজেক্ট উচ্চ সুদের হার, ইংলিশ কি জানো? হাই হাই ইন্টারেস্ট ইন্টারেস্ট রেট, হাই ইন্টারেস্ট রেট। উচ্চ সুদের হার, জেনারেল কথাবার্তা, হাই ইন্টারেস্ট রেট। উচ্চ সুদের হার, দ্য হাই ইন্টারেস্ট রেট, দ্য হাই ইন্টারেস্ট রেট, উচ্চ সুদের হার। এবার কাজ করবে, ফিউচার ইনডিফিনিট, সাবজেক্ট, তারপরে শল বা উইল, কি হবে ভাই? উইল। উইল এবার স্যার, ভার্বের ওয়ান, কাজ করে, ইংলিশ কি? উইল Work. ওয়ার্ক। ওয়ার্ক, দ্য হাই ইন্টারেস্ট রেট উইল ওয়ার্ক, উচ্চ সুদের হার কাজ করবে। এই কি হিসাবে কাজ করবে? কি হিসাবে কাজ করবে? প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতা। হিসাবে, অ্যাজ দা অথবা অ্যাজ অ্যান, একটা Obstacle. প্রতিবন্ধকতা অ্যাজ হিসাবে, অ্যান অবস্টাকেল, অ্যাজ অ্যান অবস্ট্যাকেল। Obstacle. এই প্রতিবন্ধকতা ইংলিশ কি? অবস্ট্যাকেল, ইম্পিডিমেন্ট, ইম্পিডিমেন্ট, অবস্ট্রাকশন, Barrier. যে কোন একটা দাও। ওকে, তাহলে আসো, দ্য হাই ইন্টারেস্ট রেট উইল ওয়ার্ক অ্যাজ অ্যান অবস্ট্যাকেল, অ্যাজ অ্যান অবস্ট্যাকেল, TSCLE, দ্য হাই ইন্টারেস্ট রেট উইল ওয়ার্ক, উচ্চ সুদের হার কাজ করবে কি হিসাবে? অবস্ট্যাকেল, For প্রতিবন্ধকতা হিসাবে। কিসের জন্য? ব্যাংকগুলোর ব্যাংকগুলো ঘুরে দাঁড়ানোর ঘুরে জন্য, দাঁড়ানোর, ঘুরে দাঁড়ানোর জন্য। তাহলে ফর, এখন ভাই Banks- ঘুরে দাঁড়ানো তার মানে কি? লেফট থেকে রাইটে এরকম বুঝাচ্ছে? না স্যার, ব্যাংকগুলোর না ঘুরে স্যার, দাঁড়ানো মানে কি? ব্যাংকগুলোর রিভাইভের ক্ষেত্রে, রিকভারি করে, ব্যাংকগুলোর রিকভারির ক্ষেত্রে, ব্যাংকগুলোর ডেভেলপমেন্টের ক্ষেত্রে। সো আমার ঘুরে দাঁড়ানোর দরকার এরকম না। দ্য হাই ইন্টারেস্ট রেট উইল ওয়ার্ক অ্যাজ অ্যান অবস্ট্যাকেল ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ব্যাংক। ব্যাংকগুলোর ঘুরে দাঁড়ানো মানে কি? ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ব্যাংক, ফর দ্য, ও যেটা বলো ঘুরে দাঁড়ানো ইংলিশ কি? রিকভারি, ফর দ্য রিকভারি অফ দ্য ব্যাংক, ফর দ্য রিফরমেশন অফ দ্য ব্যাংক, ফর দ্য রিনোভেশন অফ দ্য ব্যাংক, ফর দ্য রিভাইভিং অফ দ্য ব্যাংক। দেও একটা ঘুরে দাঁড়ানো মানে কি? আমাকে লেফট রাইট তা বোঝাচ্ছে না।
এখন কোনটা লিখবো? দ্য হাই ইন্টারেস্ট রেট উইল ওয়ার্ক অ্যাজ অ্যান অবস্ট্যাকেল ফর দ্য, কথা বলে না কেন, ফর দ্য Development. The recovery. for the recovery Recover. is a noun, for the recovery of the bank, Recovery, sir. For for the the recover. development of the bank, Okay, sir. for the development of the bank. Bank. ক্লিয়ার? সো আমি আবারও বলি, কিন্তু কোন একটা ওয়ার্ড জানেন না বা বাংলার একটা ওয়ার্ড কঠিন ভাবে আছে, আপনাকে দেখতে হবে এই রিলেটেড কি ওয়ার্ডটা আছে, এই রিলেটেড যে সিনোনিম সেটা আপনি বসাই দিলেই হবে। ক্লিয়ার বিষয়টা? ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মাই ডিয়ার স্টুডেন্ট, এখনো অ্যাক্টিভ সেন্টেন্স আছে। অ্যাক্টিভ সেন্টেন্সে আমরা আরো একটা জিনিস নিয়ে কাজ করি, সেটা হলো মডাল অক্সিলারি। তোমরা জানো মডাল অক্সিলারি আছে। মডাল অক্সিলারি কি কি? ক্যান, কুড, শল, শুড, উইল, উড, মাস্ট, মে, মাইট, হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু, এগুলাকে আমরা মডাল অক্সিলারি বলি। এখন মডাল অক্সিলারি কখন ব্যবহার করব? মিনিং এর উপরে ডিপেন্ড করে। পারা, এই পারা ইংলিশ কি? কথা বলে না কেন? Can. ক্যান। Can. আচ্ছা, সম্ভাবনা, হতে পারে, মে বা May. মাইট। May, ওকে, might. উচিত, উচিত ইংলিশ কি? শুড। আমাকে তে হবে, খেতে হবে, হ্যাভ টু, হ্যাজ টু। Have তাহলে to. যখন মডাল অক্সিলারির মিনিং আসে, ওই মিনিং যখন আমরা পাবো, মডাল অক্সিলারির যে মিনিংগুলো আছে, এই মিনিং যদি আমরা পাই, তাহলে আমরা মডাল অক্সিলারির স্ট্রাকচারে আমরা কি করে থাকি? আমরা ট্রান্সলেট করে থাকি। মডাল অক্সিলারির স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট হবে অ্যাক্টিভের ক্ষেত্রে, প্রথমে সাবজেক্ট হবে, মডাল অক্সিলারি হবে। আপু কথা বলো না মাই ডিয়ার। প্রথমে সাবজেক্ট হবে, তারপরে মডাল অক্সিলারি হবে, তারপরে ভার্বের ওয়ান হবে। এই মারিয়া আপু, মারিয়া Mute করেন। আপু কথা বলো না। এই ছেলে, মেয়ের উপরে কোনো গরম হবে না। আমার ক্লাসে মেয়েরা যা খুশি তাই করতে পারে, তোমার সমস্যা কি? মারিয়ারই শুধু কথা হবে, সব ক্লাস বন্ধ। ক্লিয়ার বিষয়টা? এরপর থেকে কোনো রকম কথা বলার আগে চিন্তা করবা। ওকে, আসো। তাহলে কি হলো ভাই? মডেল অক্সিলারি স্ট্রাকচারটা কি? জাস্ট জোকিং, আমার অন্যভাবে নিও না তোমরা, হ্যাঁ? প্রথমে সাবজেক্ট লিখবো, তারপরে মডেল অক্সিলারি লিখবো, তারপরে ভার্বের কি লিখবো? বেস One. ফর্মটা লিখবো। Yes, ma'am. ওকে মাই ডিয়ার, এখন আসেন তাইলে আমরা দেখি মডেল অক্সিলারিতে পারি কিনা। ভালো করে বুঝবেন, খুব ইম্পর্টেন্ট। বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নিয়ামকের ভূমিকা পালন করতে পারে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নিয়ামকের ভূমিকা পালন করতে পারে। আপনারা বলেন ভার্ব কোনটা? পালন করতে পারে। পালন করতে পারে। দিস করতে ইজ আওয়ার পারে। ভার্ব। পালন করতে পারে, পালন করতে পারে, সরি, পালন করতে পারে, এটা হলো আমার ভার্ব। পালন করতে পারে, এটা আমার ভার্ব। ভাই, কে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নিয়ামকের ভূমিকা পালন করবে? কে? কোন জিনিসটা নিয়ামকের ভূমিকা পালন করতে পারে? বার্ষিক কর্মসূচি। বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন। বাস্তবায়ন। তাহলে এটা আমার সাবজেক্ট। তাহলে আসেন, প্রথমত আমরা ভার্ব খুঁজবো। ভার্ব কোনটা? পালন করতে পারে। এরপরে টেন্স, এটা কি টেন্সের মধ্যে পড়ছে? না, পারে, এটা মডাল। ওকে, এরপরে দেখবে অ্যাক্টিভ না প্যাসিভ। ভাই, নিয়ামকের ভূমিকা পালন করতে পারে, কে পালন করতে পারে? বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন। যে পালন করতে পারে সেখানে আছে, মানে বাক্যটা অ্যাক্টিভে হবে। এবারে কি জি, বলতো? স্যার। সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন। সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম। এইবার তাইলে আসেন আমরা কি করব? আমরা ট্রান্সলেট করব। প্রথমে সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন। এটা লেখার কিন্তু খুব সহজ একটা ওয়ে আছে, দেখাবো আপনাদের, শিখাইছি। জি, স্যার। তারপরে আরেকবার দেখাই দিই আপনাদের, ভালো করে বুঝবেন। এই বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন অনেকেই বুঝতে পারতেছেন না, আমি আপনাদের বলি সিম্পলি। করিমের বাড়ি, করিমের বাড়ি, দ্রুত বলেন এটা ট্রান্সলেশন কি? করিমের বাড়ি, করিমস করিমস হাউস। করিমস হাউস। হাউস অফ করিম। ভাই মাই ডিয়ার স্টুডেন্ট, house of- আমি যে এখানে এই যে করিমস অ্যাপোস্ট্রফি এস দিলাম কেন জানেন? র থাকার কারণে, করিমের বাড়ি। জি, স্যার। তার মানে বাংলা বাক্যে আমরা যখন র কথাটি পাই তখন আমরা অ্যাপোস্ট্রফি এস দিই, তাই না? কিন্তু একটা জিনিস মনে রাখবেন, র কথাটি পাইলে এবার থেকে আপনারা ওই সেন্টেন্সটা আরেকটি স্ট্রাকচারে লিখবেন। সেটা কি? দা নাউন অফ নাউন। কি বলেছি বলো? দা নাউন The noun অফ of নাউন। the- দা নাউন অফ নাউন এর অর্থ কি? যখনই র কথাটি থাকবে শুরুতে দা দেবেন। এরপরে এই নাউন মানে কি? রয়ের পরের ওয়ার্ডটা লিখবেন। রয়ের পরের ওয়ার্ডটা, রয়ের পরে কি আছে? বাড়ি, দা হাউস। House. এরপরে স্ট্রাকচার অনুযায়ী অফ হবে, দা হাউস হাউস অফ অফ। করিম। এবার House of রজার করিম। সাথে করিম। আছে, রকার সাথে আছে করিম। এই যে দা হাউস অফ করিম। এই বুঝার চেষ্টা করেন, ফক ফক কইরেন না। কি কি বলেছি? র কথাটি থাকলে প্রথমে দা লিখবেন, এরপরে রয়ের পরের ওয়ার্ডটা লিখবেন, এরপরে অফ লিখবেন, এরপরে রজার সাথে আছে তার কথাটা লিখবেন। এখন বলবেন স্যার কেন শিখাইলেন? এইবার একটু দেখেন না আমরা কেন শিখিয়েছি, ভালো করে বুঝবেন। বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন। ভাইরে, র কথাটি কি পেয়েছেন? জি, স্যার। কথা বলে না। জি স্যার, জি। জি, স্যার। বার্ষিক উন্নয়ন জি স্যার, জি স্যার। কর্মসূচি। এই যখনই র কথাটি পাবো আগে কি লিখবো? আগে দা দা। লিখবো। আমি দা লিখলাম,
এরপরে কি বলছিলাম, রয়ের পরের ওয়ার্ড, রয়ের পরে কি আছে? বাস্তবায়ন স্যার বাস্তবায়ন ইংলিশ ইমপ্লিমেন্টেশন, না Administration. জানলে শিখে ফেলবেন। বাস্তবায়ন ইমপ্লিমেন্টেশন, Implementation. প্রথমে রর জন্য দা লিখলাম, এরপরে রয়ের পরের ওয়ার্ড বাস্তবায়ন, দা ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিমেন্টেশন। এরপরে স্ট্রাকচার অনুযায়ী কি হয়? অফ হয়। এই যে দা ইমপ্লিমেন্টেশন অফ, এরপরে কি বলছিলাম, রজার সাথে আছে। র কার সাথে আছে দেখেন? বার্ষিক উন্নয়ন অ্যানুয়াল উন্নয়ন ডেভেলপমেন্ট কর্মসূচি প্রোগ্রাম, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ভালো করে বুঝবেন, বার্ষিক বোন কর্মসূচির সাথে আছে, কিন্তু পুরাটা তো চিন্তা করব। আচ্ছা, বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন, প্রথমে র আছে বলে দা লিখলাম, এরপরে রয়ের পরের ওয়ার্ড বাস্তবায়ন লিখলাম ইমপ্লিমেন্টেশন, এরপরে অফ লিখবো, এরপরে রজার সাথে আছে। র কার সাথে আছে? বার্ষিক উন্নয়ন কর্মসূচি। তাহলে কি হবে? দ্য ইমপ্লিমেন্টেশন অফ অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অফ অ্যানুয়াল ডেভেলপমেন্ট, এরপরে কি আছে ভাই? প্রোগ্রাম, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এবার পালন করতে পারে, ক্যান 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 ক্যান। এবার ভাই পালন করতে পারে, ছোট থেকেই পড়ে আসছে, ওইটা লিখতে চাচ্ছি, ক্যান প্লে আ ভাইটাল রোল। মনে আছে? যারা আমরা পপি গাইড করছি, জন্ম থেকে এটা লিখে আসছি, ক্যান প্লে আ ভাইটাল রোল। তাহলে দ্য ইমপ্লিমেন্টেশন অফ অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়ামকের ভূমিকা পালন করতে পারে, ক্যান প্লে আ ভাইটাল রোল। এটা আমরা পপি গাইড যারা পড়ছি ঠাটা মুখস্থ, প্রত্যেকটা লাস্ট লাইন এটাই লিখতাম, ক্যান প্লে আ ভাইটাল রোল। এই আপনারা কি করছেন নাকি? জি স্যার ক্যান প্লে আ ভাইটাল রোল মানে কি? নিয়ামকের ভূমিকা পালন করতে পারে। এবার ভাই আসো, কোনটার নিয়ামকের ভূমিকা পালন করতে পারে? বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য, ফর দা ভাই আর্থসামাজিক উন্নয়ন, আর্থসামাজিক সোশিও ইকোনমিক, আর্থসামাজিক সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। দ্য ইমপ্লিমেন্টেশন অফ অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ক্যান প্লে আ ভাইটাল রোল ফর দা সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। শেষ। কি হবে? দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বাংলাদেশ স্যার অফ বাংলাদেশ can play a vital role for the socio-economic development of Bangladesh, of Bangladesh। তোমরা আবার পরীক্ষা হলে বিডি লিখে আইসো না, তাইলে কিন্তু ভুল হবে। আমি বুঝাইতে পারছি কিনা? ক্লিয়ার বিষয়টা? এইভাবে আমরা মোটামুটি আনসার করব। ওকে, আসো আরো একটা কোশ্চেন যেহেতু আছে আমরা লিখি। এটা কি বুঝতে পারি? ওকে না স্যার, একটা কথা। বলো 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 বলো, কি বলতে চাচ্ছ? স্যার, এই অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামস যদি এইটুকু দিই তাহলে হবে না? বুঝি নাই, বলো না। শুধু অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম তো এখানে বলে না, এখানে বলেছে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নটা ইম্পর্টেন্ট। ইমপ্লিমেন্টেশন, এক্সিকিউশন যাই লেখো না কেন, কিন্তু ওই বাস্তবায়ন কথাটি লিখতেই হবে। ইমপ্লিমেন্টেশন লেখো, এক্সিকিউশন লেখো, কমপ্লিশন লেখো, অল আর কারেক্ট, কিন্তু বাস্তবায়নটা লিখতেই হবে। ওকে, এবার আসো, কম্পিউটারের মাধ্যমে ভালো করে বোঝার চেষ্টা করবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, ওকে, শোনো, কম্পিউটারের মাধ্যমে আমরা খুব দ্রুত ও নিখুঁতভাবে আমাদের দৈনন্দিন কাজ সম্পাদন করতে পারি। এখন ভাই, কম্পিউটারের মাধ্যমে আমরা খুব দ্রুত ও নিখুঁতভাবে আমাদের দৈনন্দিন কাজ সম্পাদন করতে পারি। এখন বলো ভার্ব কোনটা? দ্রুত বলো। সম্পাদন করতে পারি, এই পুরাটা আমার ভার্ব। সম্পাদন করতে পারি, ভার্ব পাইলাম। এবার টেন্স, ভাই কোন টেন্সে আছে? সম্পাদন করতে পারি, পারা, ক্যান, তাহলে মডালে আছে স্যার। মডালে স্যার টেন্সে আমরা মডালে করব। এটা প্রথমে ভার্ব পাইলাম, সম্পাদন করতে পারি, এরপরে টেন্স মানে মডালে করব। এবার অ্যাকটিভ না প্যাসিভ? ভাই কারা সম্পাদন করতে পারে? আমরা স্যার, আমরা পারি, তাহলে এটা অ্যাকটিভে হবে। এবার সাবজেক্টটা কোনটা? সাবজেক্টটাই কিন্তু আমরা, এটাই সাবজেক্ট। তাহলে কি হবে? মডালের অ্যাকটিভ, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে মডাল অক্সিলারি হবে, তারপরে ভার্বের ওয়ান হবে। তাই তোমার মানে স্ট্রাকচার, তাই না? স্ট্রাকচার অনুযায়ী করব। আসেন, তবে কম্পিউটারের মাধ্যমে এটা এক্সটেনশন, সেটা শুরুতেও লিখতে পারো, লাস্টেও লিখতে পারো। ওকে, তো আসো, আগে আসো, আমরা সম্পাদন করতে পারি, তাহলে প্রথমে সাবজেক্ট আমরা। এবার ভাই উই ক্যান সম্পাদন করা ইংলিশ কি? পারফর্ম। উই ক্যান পারফর্ম, উই ক্যান কমপ্লিট, উই ক্যান অ্যাকমপ্লিশ, উই ক্যান পারফর্ম। আমরা সম্পাদন করতে পারি, কি সম্পাদন করতে পারি? আমাদের দৈনন্দিন কাজ, আওয়ার রেগুলার অ্যাক্টিভিটিস। উই ক্যান পারফর্ম আমাদের, আওয়ার দৈনন্দিন, ডেইলি বা রেগুলার, আওয়ার রেগুলার কাজ মানে কি? অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস। উই ক্যান পারফর্ম আওয়ার রেগুলার অ্যাক্টিভিটিস,
আমরা আমাদের দৈনন্দিন কাজ সম্পাদন করতে পারি কিভাবে? খুব দ্রুত ও নিখুঁত ভাবে। কি বলবো ভাই? উই ক্যান Very পারফর্ম quickly and কুইকলি, দ্রুত, and তাই না? accurately. কুইকলি, quickly and QUICK, ওকে? accurately. দেখো, we can perform our daily activities quickly and accurately. Quickly and Through computer. accurately. কিসের মাধ্যমে? কম্পিউটারের Through মাধ্যমে। computer. থ্রু Through computers, কম্পিউটার অথবা computers. বাই দ্য হেল্প অফ কম্পিউটার, যে কোনো Yes, sir. একটা। থ্রু কম্পিউটার অথবা বাই দ্য হেল্প অফ কম্পিউটারস। থ্রু কম্পিউটার বা কম্পিউটার। হ্যাঁ বলো। দেওয়া লাগবে। স্যার বুঝি নাই? দেরি হবে না স্যার? হ্যাঁ বুঝি নাই। ও খুব দ্রুত দিয়ে দাও ভেরি। ভেরি স্যার। আরে ভাই একটা ভেরি তো দিয়ে দাও। তাহলে উই ক্যান পারফর্ম, আমরা সম্পাদন করতে পারি আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিস ভেরি কুইকলি অ্যান্ড অ্যাকিউরেটলি থ্রু কম্পিউটার অথবা বাই দ্য হেল্প অফ কম্পিউটার। আমরা এতক্ষণ কি শিখেছি? অ্যাক্টিভ সেন্টেন্স, যেখানে বাক্যটা সক্রিয় থাকবে। এইবার দেখেন আমরা শিখবো প্যাসিভ সেন্টেন্স, যেখানে বাক্যটা সক্রিয় থাকবে না। এবং এই প্যাসিভ সেন্টেন্সগুলো আমরা গল্প করে করে শিখবো। দেখেন প্রত্যেকটা বাক্য দেখেন গল্পের মতো করে সাজানো। এইভাবে আমরা বাক্যগুলো সাজিয়েছি। সো এভাবে আমরা আমাদের রিটেন বেসে 1 নাম্বার লেকচার শিটে কি শিখাই শোনো, খুব ইম্পর্টেন্ট সেন্টেন্সগুলো শিখাই। প্রথমত শিখাই অ্যাক্টিভ সেন্টেন্স, তারপরে শিখাই প্যাসিভ সেন্টেন্স, তারপরে শিখাই রিলেটিভ প্রোনাউন, তারপরে শিখাই ইট দিয়ে কোনো সেন্টেন্সগুলো শুরু হইলে কিভাবে লিখতে হয়, দিয়ার দিয়ে কোন সেন্টেন্সগুলো শুরু হইলে কিভাবে লিখতে হয়, ইপের ব্যবহারটা শিখাই, আর একটা হলো ইটের ব্যবহার তো বললাম, ইট, দিয়ার, ইপ। এই আরেকটা ইনফিনিটিভ এবং জিরান্ড। এই জিনিসগুলো আমরা 1 নাম্বার লেকচার শিটে আপনাদেরকে আমরা কি করি তথ্য দিই। এবং খুবই লুক্রেটিভ যে শিট আমি নিজ হাতে তৈরি করছি, কিন্তু এই জায়গায় আমি কাউরে সুইটে দেইনি। খুবই লুক্রেটিভ শিট আমি প্রত্যেকটা শিটের এগেইনস্টে প্রোভাইড করে থাকি। এই জন্য বলবো বিলিভ মি ভাই, রিটেন ব্যাচটা এটা আপনার জন্য, যদি আপনি চাকরি পেতে চান অল্প সময়ের মধ্যে, আসলেই যদি আপনার ব্যাংকার হওয়ার স্বপ্ন থাকে, আসলেই যদি আপনি খুব দ্রুত একটা চাকরি পেতে চান, আমি আপনাদেরকে ইনশিওর করতেছি প্রিমিয়াম রিটেন ব্যাচটা এটা আপনার জন্য একটা আশীর্বাদ স্বরূপ কাজ করবে। এবং মজার একটা ব্যাপার আছে, প্রিমিয়াম রিটেন ব্যাচ যখন তুমি শুরু করবা, মানে আপনারা যখন শুরু করবেন, তখন দেখবেন কি জানেন, প্রিলির অনেক কিছু আপনার কাছে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে, খুব ইজি মনে হচ্ছে। বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে এটা বেশি কাজে দেয়। ওকে, সো আমি আবারও বলি, আজকে আর প্যাসিভ সেন্টেন্স শুরু করব না, যেহেতু এটা একটা ওরিয়েন্টেশন ক্লাস বলতে পারেন, বা একটা শপিং ক্লাস। আপনারা আজকে শপিং করতে এসেছেন, মানে দেখতে এসেছেন কোন ব্র্যান্ডের কেমন জামা টামা আছে, কেমন কি অবস্থা। সো আমি আপনাদেরকে বলবো, যদি আসলেই আপনি অল্প সময়ের একটা জবের পূর্ণতা, জব প্রস্তুতির ক্ষেত্রে একটা পূর্ণতা আনতে চান, যদি একটা কমপ্লিট অ্যান্ড কংক্রিট প্রিপারেশন নিতে চান শর্ট টাইমের মধ্যে, আমি বলবো আপনার অবশ্যই প্রিমিয়াম রিটেন কোর্সটা করা উচিত। আর আমি মূলত এই 6 মাস ফ্রি থাকবো, আপনারা জানেন। জুনের পরে আবার আমার নিজের পড়াশোনার মানে একটা প্রোগ্রাম শুরু করব আমি। সো আমি জুন পর্যন্ত, দ্যাট মিনস আর 6 মাস আছে। সো আমাদের হয়তো আর 2টা রিটেন ব্যাচ আমি নিজে কন্টিনিউ করতে পারবো, এরপরে কিন্তু আমার পক্ষে করা সম্ভব হবে না। সো আমি আপনাদেরকে অনুরোধ করব, এই 2টা দ্যাট মিনস আগামী এই যে ব্যাচটা আমি শুরু করতেছি, এটা আমার একটা মানে পূর্ণ একটা চেষ্টা থাকবে আপনাদেরকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য। বিলিভ মি, আমি মানে আমার অন্যরকম একটা ইচ্ছা এই ব্যাচটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য। সেই জন্য আমি আপনাদেরকে বলবো এবং আপনাদের অনুরোধ করব, যারা আসলেই জব পেতে চাই, যদি আপনার পরিচিত কেউ থাকে, তাদেরকে আপনি এই ব্যাংক জব কোর্সে আপনি মানে এই প্রিমিয়াম রিটেন ব্যাচটাতে আপনারা ইনক্লুড করতে পারেন। এটা অনেস্টলি স্পিকিং বেস্ট একটা ইনভেস্টমেন্ট হবে আপনাদের। কারো কোনো কোশ্চেন আছে কিনা আমি এই পর্যন্তই রাখবো। ফেসবুকের কোশ্চেন কমেন্টসগুলো আমি দেখতে পারি নাই, আমি ওদেরকে একটু ডাকি। ঋষি একটু আসো। হ্যাঁ, তোমাদের কারো কোনো কোশ্চেন আছে তাহলে কিনা? আমরা 27তম ব্যাচের স্টুডেন্টরা কি আমরা রিটেন ব্যাচে আপনাকে পাচ্ছি না? আচ্ছা, 27তম ব্যাচে তোমাদের তো এখন কেবল শুরু হলো, তোমরা এটাতে শুরু করবে হ্যাঁ, না। তোমরা না তোমাদের স্যার, ব্যাচের আমি সেটা বলছি না। সেইটা পরেরটা পরে, এইটা কখন কি হবে বলা যায়, কেউ তো নাও থাকতে পারে পৃথিবীতে, তাই না? এইটা তো কারোর উপরে বেস করে কোনোদিন কোনো কিছু স্থির থাকে না। ভাই আপনার কথার জন্য আচ্ছা স্যারের স্যার, কথাই শোনা যাচ্ছে না, দয়া করে কথা না বলি। ওকে, আমার কথা শেষ, এবার আপনারাই কথা স্যার বলেন দ্রুত। স্যার বলেন। স্যার ওই যে আপনি বাপ্পি স্যার ভাই, মাস্টার বেসে বলছিলেন স্যার কিছু একটা শীট দিবেন, ওইটা কি স্যার মানে দিয়েছেন? বাপ্পি ভাই কি দেখেন? হ্যাঁ, মাস্টার ব্যাচে তো আমরা তোমাদের হলো ইডিয়ম, লাস্ট যেটা পড়িয়েছি ইডিয়মস এন্ড ফ্রেজের শীট তো দিয়ে দিয়েছি, তোমরা পাও নাই? স্যার ওই দিন খুঁজছি স্যার, মানে পাইনি ওই আর দিন কি। পাওনি, জি স্যার, পরের দিন পাবা। পাইছি স্যার। ওই দিনই কেন, পরের দিন, এটা ব্যাপার আছে তো। হ্যাঁ, ওকে, আর কোনো কথা? রিটেন ব্যাচ নিয়ে কথা বলো, এটা রিটেন ব্যাচের প্রোগ্রাম স্যার কন্টিনিউ। স্যার বাপ্পি ভাই, স্যার ওই যে রিটেনে ম্যাথ করেছিলাম তো স্যার, তো ম্যাথ তো বাংলায় ছিল, কিন্তু স্যার নাম্বার গুলো ইংলিশে দিয়ে এসেছি স্যার, মানে অ্যান্সার তো ঠিক হয়েছে, কিন্তু কোনো প্রবলেম হবে কি? আরেকবার বলো বোন, আমি তোমার কথাটা বুঝি না, আরেকবার বলো। স্যার এসওর রিটেনে যে ম্যাথ এসেছিল, এটা তো বাংলায় এসেছিল না স্যার, হ্যাঁ, বাংলায় কিন্তু এসেছিল। স্যার ইংলিশে লেখার একটা প্রবণতা আছে তো স্যার, ওই জন্য ওই নাম্বার গুলো
যে সংখ্যাগুলো ছিল ও স্যার এগুলো ইংলিশে না না বসে না না না, এটাতে কোনো প্রবলেম না, মোটের উপরে 2 মার্ক কাটবে বোন, এটা একদম ওয়ারিড হইও না, মোটের উপরে 2 বা 3 সর্বোচ্চ একটা পেনাল্টি দেবে, এর বেশি একদমই কাটবে না, ক্লিয়ার বোন? জি স্যার। ওকে, মোটের উপরে 2-3 কাটবে, কোনো বিষয় না। আচ্ছা ওকে, এছাড়া আর কেউ? আচ্ছা স্যার ওকে, রিটেন ব্যাচের ডিউরেশনটা কত দিনের হতে পারে? ডিউরেশনটা এটা বাপ্পি ভাই তোমাদের সাথে শেয়ার করবে, ডিউরেশন আমাদের কোর্স ফি তো আমি একটু জানিয়েছি তোমাদেরকে, এছাড়া আমাদের অন্যান্য বিষয়গুলো বাপ্পি ভাই তোমাদেরকে উইদিন 5 মিনিটসের মধ্যে একটা পূর্ণাঙ্গ ধারণা দেবে। বাপ্পি ভাই যদি একটু রিটেন ব্যাচটা কবে শুরু হবে, কখন ক্লাস হবে, সপ্তাহে কয়দিন ক্লাস, ওকে একদম আমরা একদম কি কি সার্ভিস দিই, কোন সাবজেক্টে কয়টা ক্লাস, একটু বলবে বাপ্পি ভাই। ওকে ওকে সবাই দেখেন একটু, সেটা হচ্ছে রিটেন বেসে আমি আর একটা জিনিস অ্যাড করতে চাই, যদি আপনারা হেল্প করেন, সেটা হচ্ছে প্রত্যেক ক্লাসের শেষে 10 থেকে 15 মিনিট, প্লিজ 10 থেকে 15 মিনিট এটা রাখবেন আপনাদের হাতে। কেন? শুধু লাস্টে কোশ্চেন করার জন্য। আপনি যে ক্লাসটা করলেন এই ক্লাসটাতে কি কি প্রবলেম ছিল, কোন জায়গাতে বুঝেন নাই, কিভাবে আরো ভালো করা যেত, সবকিছু মিলে এই 10 থেকে 15 মিনিট একটা কোশ্চেন পর্ব থাকবে, ঠিক আছে? এবং দেখবেন যে কিছু ম্যাথ যেগুলো তারেক স্যার করাবে, সুমন স্যার ইংলিশ নিবে, লাস্টে যে বলবেন যে স্যার এইটা আমরা তো এইভাবে জানছি কিন্তু এইভাবে হইলো কেন। কোনো লজ্জা শরম রাখা যাবে না প্লিজ, হ্যাঁ? অনেকে কোশ্চেন করতে লজ্জা পান, পরে আমাকে যে ফোন দেন যে স্যার তো এটা বুঝাইছিল বুঝি নাই। না, ক্লাসে লাস্টে আপনারা 10 মিনিট সময় নেবেন, এই 10 মিনিট সময় নিয়ে সবকিছু বুঝে নেবেন প্লিজ, হ্যাঁ? প্রয়োজনে আমিও থাকবো আপনাদের সাথে, আপনাদের যে কোনো প্রশ্ন আমি করে দিব। এরপর দেখেন আমাদের যে রিটেন ব্যাচটা, এটা হচ্ছে 90 দিনের কোর্স, 90 দিন। এই 90 দিনে চমৎকারভাবে আমরা কোর্সটা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? কত মার্কসের? 200 মার্কসের পূর্ণাঙ্গ প্রস্তুতি। এটা আবার অনেকেই জানেন, বিরক্ত হেন না, যারা নতুন যুক্ত হয়েছে তারা এটা জানে না যে আমরা ইংলিশে ক্লাস দিব 23টা, ম্যাথে ক্লাস দিব হচ্ছে 13টা, আর জিকে ক্লাস দিব 5টা। এই টোটাল আমরা বলি 40টা, কিন্তু হবে কয়টা? 41টা ক্লাস, হ্যাঁ? আর লাস্টে আমরা নিব হচ্ছে 3টা মডেল টেস্ট, এমটি মডেল টেস্ট। তাহলে এইটার জন্য কোর্স ফি কত? কোর্স ফি হচ্ছে যারা বাইরের স্টুডেন্ট তাদের জন্য 1700 টাকা, আর যারা টার্নিং পয়েন্টের স্টুডেন্ট তাদের জন্য 1500 টাকা। তার মানে বাইরের যারা 200 টাকা বেশি দিবে। ওকে, এইবার বলেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? কবে থেকে শুরু হবে? হ্যাঁ, যেমন আজকে ট্রান্সলেশন 1 ক্লাস হয়ে গেল, তাহলে এটা আমরা রেকর্ড দিয়ে দিব, এই ক্লাসটা ভালো করে করে নেবেন। এরপরে আমরা হচ্ছে আগামী কালকের মধ্যে একটা পূর্ণাঙ্গ রুটিন দিয়ে দিব পুরা মাসের। এই রুটিনে ডেট লেখা থাকবে, কোন স্যার ক্লাস নিবে, কবে নিবে, কোন টপিকস ক্লাস নিবে, সব লেখা থাকবে এর মধ্যে। কালকেই রুটিনটা দিয়ে দিব। আমি 28 ব্যাচ নতুন, নতুন হলে এই ব্যাচ অ্যাভয়েড করতে হবে। জেসমিন সুলতানা আপনাকে বলছি, আপনি যদি নতুন হয়ে থাকেন একদম নিউ, তাহলে আপনাকে এই ব্যাচটা অ্যাভয়েড করতে হবে, এই ব্যাচ আপনার জন্য না। তবে আপনি যদি মনে করেন না ক্লাস ভালো বুঝতেছেন বা আপনি বেশি চাপ নিতে চান, তাহলে আমাদের কোনো সে নাই ভাই, আপনি ভর্তি হইলে আমরা টাকা পাবো, সমস্যা কি? কিন্তু আপনার জন্য পরামর্শ, আপনি এই ব্যাচে আইসেন না প্লিজ। হ্যাঁ বলেন, কে যেন কি বলতে চাইলেন প্লিজ স্যার বলেন। রকেট নাম্বার স্যার? হ্যাঁ হ্যাঁ শিওর ভাই। স্যার পেমেন্টের জন্য স্যার কোনো রকেট নাম্বার আছে? হ্যাঁ রকেট নাম্বার তো আছে, দিব। জি স্যার, রকেট নাম্বারটা দিলে স্যার একটু ভালো হতো। আচ্ছা তাহলে আমাকে একটু ইনবক্সে নক দিন, এই যে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যেহেতু সবার রকেট নাম্বার লাগবে না। 01896224210, এটা হচ্ছে আমার নাম্বার। এখানে হোয়াটসঅ্যাপ করেন, আমি রকেট নাম্বার দিয়ে দিব আপনাকে, ভর্তির প্রসেসটা আমি করে দিব। ওকে, এর বাইরে দেখবেন নগদ বিকাশ আছে, এগুলো লাগলে আমাকে চাইতে পারেন আমার কাছে। আচ্ছা, টাইম টেবিল কখন হওয়ার সম্ভাবনা? ফাইন, হ্যাঁ এগুলো জিজ্ঞেস করেন। টাইম হচ্ছে বেশিরভাগই ক্লাস হবে রাত 8টা থেকে 10টা, এই টাইমটা। তবে তারেক স্যার, সুমন স্যার যেহেতু ব্যাংকার, ওনারা যদি কোনোদিন টাইমটা চেঞ্জ করতে চায় আমরা চেঞ্জ করে দিব, তবে আপনাদের একদিন আগে নোটিস করব। হ্যাঁ, হুট করে যে 2 ঘন্টা আগে বললাম যে ক্লাস অমুক টাইমে হবে না, এরকম হওয়ার সুযোগ নাই। অন্তত একদিন হাতে রেখে জানাবো যে ক্লাস টাইমটা চেঞ্জ হইতে পারে। বেশিরভাগই ক্লাস হবে রাত 8টা থেকে 10টা। ক্লাস হবে কবে? ক্লাস হবে ফ্রাইডে, থার্সডে, স্যাটারডে, এই 3 দিন, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। সুমন স্যারের ফোন নাম্বারটা, হ্যাঁ সুমন স্যারের ফোন নাম্বারটা লিখে দিচ্ছি। সুমন স্যার 01737197902। ওকে, তাহলে এটা হচ্ছে সুমন স্যারের নাম্বার, হোয়াটসঅ্যাপও করতে পারেন,
চাইলে রাত 8টার পরে ফোন দিতে পারেন, আফটার 8 PM ওনাকে অ্যাভেলেবেল পাবেন। এরপরে হ্যাঁ কমেন্টস করলে আমি বুঝবো। আমি 28 ব্যাচ নতুন, আচ্ছা টাইম টেবিল কখন, এটার আনসার হয়ে গেছে, সুমন স্যারের ফোন নাম্বারটা দিয়ে ফেলছি। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? এই যে ক্লাসটা আজকে হইলো এটা ভালো করে করে নেবেন, কালকে কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দিব আমি গ্রুপে। এই প্রাইমারি পরীক্ষার জন্য অনেক কিছু দিতে পারি নাই, প্রাইমারি পরীক্ষা যেহেতু হয়ে গেছে এখন আর কোনো আমাদের বাধা নাই। আমরা কি করব, কালকে একটা অ্যাসাইনমেন্ট দিব গ্রুপে, অ্যাসাইনমেন্টগুলো ভালো করে করবেন প্লিজ। স্যার নতুন হিসেবে আমি কিছু বলতে চাচ্ছি। জি স্যার বলেন প্লিজ। মানে আমি নতুন ভাবে শুরু করতে চাচ্ছি ব্যাংকের প্রিপারেশনের জন্য, বাট আমার একদম ইংলিশে নতুন। কিন্তু বেসিক দুর্বলতা, মানে খুবই দুর্বল আর কি অবস্থা। তাহলে এখন আমি কি আপনি আমাদের এই ব্যাচে যাবেন, দেখেন রেগুলার ব্যাচ। হ্যাঁ এই রেগুলার ব্যাচে হচ্ছে আমরা কি করাই, পিলি প্লাস রিটেন একসাথে করাই একদম বেসিক থেকে। যেমন পার্সেন্টেজ ক্লাসে পার্সেন্টেজ কি জিনিস সেইখান থেকে স্টার্ট হয় একদম বেসিক থেকে, ঠিক আছে? সেটা ইংলিশ ক্লাসে নাউন কি জিনিস এইখান থেকে স্টার্ট হয়। তার মানে আপনি যাবেন রেগুলার বেসে। এই রেগুলার বেসে আমাদের আগামীকালকে একটা সেমিনার আছে, আগামীকাল রাত 8টায়। আপনি অবশ্যই জুম লিংক চেয়ে নেবেন, সেমিনারে যুক্ত হবেন। কালকে সেমিনারটা করবেন, এরপর আপনি চমৎকার ভাবে বুঝতে পারবেন আপনি কোন বেসে যাওয়া উচিত। আচ্ছা একজন আর নতুন কি ব্যাচ শুরু হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ আরো? এই 25 তারিখ থেকে 25 জানুয়ারি একদম নতুন বেস। বেস নম্বর কত জানেন? বেস নম্বর হচ্ছে 28 নম্বর বেস শুরু হবে 25 জানুয়ারি থেকে। এই বেসে যুক্ত হয়ে 25 যাবেন। জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে স্যার। হ্যাঁ 1 নম্বর লেকচার হবে 25 জানুয়ারি। আপনি এই বেসে যুক্ত হবেন, এইখান থেকে ক্লাস করবেন। আমরা ওকে পুরাতন স্যার। বেসগুলো ভর্তি নেই না কেন, স্টুডেন্ট বুঝে না, এই জন্য পুরাতন বেসে ভর্তি বন্ধ রাখি সবসময়। আচ্ছা একজন বিশাল একটা মেসেজ করছেন, সেটা হচ্ছে আমি 28 বেসের কিন্তু ক্যান্ডিডেট হিসেবে নতুন নয়, রিটেন ব্যাচেই আমার মূল উদ্দেশ্য ছিল। এক বড় ভাইয়ের অ্যাডভাইসে পিলি প্লাস রিটেনে আসছি, আমার জন্য একটা সাজেশন দিন স্যার। প্রিয়ম আপনার যদি ভালো বেসিক থাকে তাহলে আপনি অবশ্যই রিটেন বেস করবেন। যদি কেউ বলে যে আমার পিলিটা মোটামুটি ভালো প্রিপারেশন আছে, আমি বলবো 100% রিটেন করবেন, পিলি অ্যাভয়েড করেন। কারণ পিলি পাস করার জন্য ব্যাংক জব যে বইটা আছে, ব্যাংক জব কোশ্চেন ব্যাংক ইমিনেন্টের, এইটা যদি ভালো করে কেউ ব্যাখ্যা সহকারে পড়তে পারে সে পাস করবে। আর রিটেনটা পাস করা সহজ না, রিটেনটা অনেক কঠিন। কেন? রিটেনে একটা ফোকাস রাইটিং ইংলিশে আসবে, আপনি পারেন না, টপিক্সের সাথে অপরিচিত, তাও কিভাবে লিখে আসবেন, এটা রিটেন বেসে শেখানো হয়, ঠিক আছে? তাহলে প্রিয়ম আপনি রিটেন বেসে যুক্ত হয়ে যান, পিলিটা অ্যাভয়েড করেন আপাতত যদি পিলি ভালো প্রিপারেশন থাকে। হ্যাঁ আপনি রিটেন করবেন, তবে আর একটা পরামর্শ প্রিয়ম, আপনি হচ্ছে নিয়মিত কিন্তু মডেল টেস্ট দিবেন পিলিরগুলা। কেন? পিলি পাস না করলে তো রিটেন দিতে পারবেন না। যে কোনো প্রতিষ্ঠানে অথবা আপনি নিজে নিজে একটা মডেল টেস্ট বই কিনে প্রত্যেকদিন একটা করে পরীক্ষা দিবেন, আর রিটেন প্রিপারেশন ভালো করে নেবেন। আপনারা কি জানেন যে আমাদের এই যে অফিসার জেনারেল ওজির যে রেজাল্টটা দিছে, এই ওজিতে আমাদের নাইম ভাই হচ্ছে সোনালী ব্যাংকে সেকেন্ড হয়েছে, আমাদের অনলাইন 14 ব্যাচের স্টুডেন্ট। বাসা কোথায় বলেন? ময়মনসিংহ। ঠিক আছে? তাহলে এ যদি পারে আপনারা ভালো পারবেন। এই আমাদের রিটেন ব্যাচের স্টুডেন্ট ছিল। বলেন। আমি প্রিয়ম, আমি তো স্যার আপনার রিটেন আর প্রিলির বেসটাতেই এডমিট হয়েছিলাম। এখন কি আমার কি ট্রান্সফার করব বা ট্রান্সফার করবেন, টাকা ব্যাক পাবেন না, ঠিক আছে? কত টাকা দিছিলেন? 2500 দিছিলাম স্যার। 2500 টাকা ব্যাক পাবেন না ভাই, আপনাকে রিটেন বেস আমি দিয়ে দিতে পারবো, ঠিক আছে? আমি কি স্যার দুইটাই করতে পারবো তাহলে? না দুইটা পারবেন না, দুইটার জন্য আপনাকে দিতে হবে কত? একটাই দিবেন কত? 2500 না? 2500 আর এইটাই দিবেন হচ্ছে 1500। 1500 জায়গায় হয়তো আমি একটু ডিসকাউন্ট দিয়ে দিলাম আপনাকে, ঠিক আছে? মানে স্যার এট এ টাইম কি মানে ক্লাস শিডিউল কি ওভারল্যাপ হবে? না, ওভারল্যাপ হওয়ার সুযোগ খুব কম। ওভারল্যাপ দুই একটা হইলে রেকর্ড থাকবে, সমস্যা নাই। রিটেন ক্লাসটা 8টা থেকেই তো? 8টা। আর নতুন যে বেসটা না ওটাও 8টা থেকে, কিন্তু ওই ডে গুলো একটু ভিন্ন আর কি। আমি কাল থেকেই না স্যার? হ্যাঁ এটা 25 তারিখ থেকে শুরু হবে, 25 তারিখ। আচ্ছা স্যার কোনটা রিটেন বেসটা স্যার? না রিটেন বেস তো এই যে আজকে শুরু হয়ে গেল, ঠিক আছে? কালকে রুটিন দিয়ে দিব পুরো মাসের। আর ইটা পিলি প্লাস রিটেন যেটা 28 নম্বর বেসের, ওটা হচ্ছে 25 জানুয়ারি। এখন হচ্ছে বেসিক ক্লাস চলতেছে এখন। আর 25 তারিখ থেকে শুরু হবে লেকচার 1।
ভর্তির ব্যাপারে আপনাকে নক দিলেই তো হবে না স্যার হ্যাঁ 28 ব্যাচের কোর্স ফি কত? আর 28 ব্যাচের কোর্স ফি হচ্ছে 3200 টাকা, ঠিক আছে। কালকে জি সেমিনার যারা করবে, আগামীকাল সেমিনার আছে একটা 28 ব্যাচের, ওইটা সেমিনারের হ্যাঁ পরে আমরা ওইটাই ভর্তি নিব মেবি 2700 টাকা সেমিনারের অফার। ও, আর 28 ব্যাচের মানে ক্লাসগুলো কয়টার সময় করে হবে? ওটা রাত রাত 8টায়। শুধু একটা টাইমে? হ্যাঁ রাত 8টায়, ওটা ফিক্সড করা, টাইম ফিক্সড করা। যেমন আমাদের 27 নম্বর ব্যাচ 6টায়, 28 নম্বর ব্যাচ 8টায়, এরপর 29 আসবে বিকেল 3টায়, এরপর 30 আসবে আবার 6টায়, এইভাবে রিসাইকেল ভাবে আসে বেচগুলা। আচ্ছা, বুঝতে পারছি। রাকিবুল লিখছেন স্যার ইমিনেন্টের কোন বইটা? হ্যাঁ, ইমিনেন্টের হচ্ছে বইটা একটু বলি, যেটা কোশ্চেন ব্যাংক, সেটা এইভাবে লেখা আছে 7 in 1। হ্যাঁ, এইটা ইমিনেন্ট। কারণ আপনি রিসেন্ট পাবলিকেশনের 4 in 1 কিনতে পারেন, কিন্তু ধরেন কোনো কারণে এক্সাম টেকার চেঞ্জ হয়ে গেল, তাইলে কি হবে? এই বইটা আবার কিনতে হবে। সো আগের থেকে এইটাই পড়েন, ভালো হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, স্যার আমি আসসালামু 19। আলাইকুম। হ্যাঁ বলেন প্লিজ আপু। স্যার 9টায় কি কোনো ব্যাচ হইতে পারে না, মানে হইতে পারে না, ফিউচারে? হইতে পারে না। আচ্ছা, লাস্ট টাইমে 8টা। রাত, হ্যাঁ লাস্ট আমাদের বিল্ডিং হচ্ছে 10:30টায় বন্ধ, 10:30 থেকে 11টা, এর মধ্যে আমরা কি 11টা পর্যন্ত কেয়ারটেকার এমনি বসায় রাখি চা পান দিয়া, ঠিক আছে। 11টা থেকে আমাদের বেরোইতেই হবে, কোনো মিস নাই, তাহলে গেট লক হয়ে যাবে। আমাদের ক্লাস 8টা থেকে 10টা, হয়তো 10টারটা মাঝে মধ্যে 10:30 বেজে যায়, ঠিক আছে। এই জন্য 9টা থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে স্যার। জি স্যার। আচ্ছা, স্বর্ণালী একটা লিখেছেন, আসসালামু আলাইকুম, আমি 19তম ব্যাচের স্টুডেন্ট, এখন রিটেন ব্যাচে ভর্তি হতে চাই, আমার কত টাকা লাগবে? এই যে স্বর্ণালী, মাত্র, ঠিক আছে, মাত্র 1500 টাকা। আচ্ছা স্যার, ওজি এক্সামের আগে শেষ হবে না? ওজি এক্সামের আগে শেষ হবে না, ঠিক আছে। ওজি এক্সাম তো দ্রুত হয়ে যেতে পারে। এই রিটেন ব্যাচটা হচ্ছে আমাদের, যে রিটেন ব্যাচটা আমরা করাই, এই রিটেন ব্যাচ হচ্ছে আমাদের যে কোনো ব্যাংকের জন্য খুবই কাজে লাগবে। নট অনলি ব্যাংক, আপনি যদি যে জায়গা নন ক্যাডারে রিটেন পরীক্ষা দিবেন, অনেকে আবার বিসিএস এ বসবে, সবার জন্য রিটেনটা। হ্যাঁ, রিটেনে কি শেখানো হয়? রিটেনের মেন টার্গেট হচ্ছে এইটা, ফ্রি হ্যান্ড রাইটিং। মেন টার্গেট তো এটা। আর ফ্রি হ্যান্ড রাইটিং এমন কোনো জায়গা না যে কাজে লাগবে না। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, তাহলে আমরা শেষ করি। হ্যাঁ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কালকে রুটিন দিয়ে দিব। মূল টার্গেট হচ্ছে এখন ভর্তি হয়ে প্রাইভেট গ্রুপে যুক্ত হওয়া। আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপ, এইখানে যুক্ত হবেন সবাই। প্রাইভেট গ্রুপ ব্যাচ নাম্বার কত? এটা প্রিমিয়াম ব্যাচ 06। এই 06-এ যারা অ্যাড আছেন তারা রুটিন, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট, সব কিছু পেয়ে যাবেন। তাহলে আপনার টার্গেট কি? আজকে ভর্তি হয়ে অথবা কালকে ভর্তি হয় এই গ্রুপটাতে যুক্ত হয়ে যাবেন। আর ভর্তির জন্য আমাকেও নক দিতে পারেন, আমাদের টিপি মানে টার্নিং পয়েন্ট পেজে নক দিতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড নাইট। না শেষ। শেষ।